প্রণয়ের জলসাঘরে তৃতীয় পর্ব। পিয়াসা গোটা ডায়েরিটা যত্নের সাথে আরও কিছুক্ষণ দেখল ও পড়ল। শেষের এক পৃষ্ঠাতে লেখা পেল, জানো কেশবতী, তোমাকে নিয়ে যে কত স্বপ্ন হারাই। বালুচরে ঘর বাঁধি, সাজাই আমার প্রণয়ের জলসাঘর, যেই জলসাঘরে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীর আসন হবে না, যেই জলসাঘরে আমি বেহুশ হয়ে তোমার উছলে পড়া রূপসুধা পান করব, তোমার পায়ে পরাবো ঘুঙুর, কোমরে রূপোর বিছা, খোপায় থাকবে বকুলমালা, তোমায় প্রণয় নিত্য অবলোকন করব আমি বুঁদ হয়ে নেশাতুর নয়নে। তুমি আমার অপ্রতিরোধ্য আকর্ষণ কেশবতী, তুমি আমার প্রণয়ের জলসাঘরের রূপযান, রূপমাধুরী, মধুবালা, অঙ্গনা, লীলাবতী, চন্দ্রমুখী। পিয়াসা ঝিরিঝিরি বৃষ্টির মতো হেসেই সারা। নিশ্চিত হলো আয়মান স্যারের কেশবতী সে ছাড়া আর কেউই নয়। মনে পড়ল গ্রামে দাদিকে বলেছিল আয়মান, কেশবতীকে না পেলে আর কাউকেই বিয়ে করবে না। বিয়ে বাড়িতে ঘেটে যাওয়া বিষয় নিয়ে যতটা বিষাদে বিরক্তিতে ছেয়ে গিয়েছিল পিয়াসার মন, তার চেয়েও কয়েক গুণ বেশি ভালো হয়ে গেছে এই ডায়েরিটা পড়ার পর। পিয়াসা ডায়েরিটা যেভাবে ছিল ঠিক সেভাবেই রেখে দিল। মনে মনে ঠিক করল, কিছুতেই বুঝতে দেবে না যে আমি বুঝেছি। দেখি মদনে কি করে। এবার জমবে প্রণয়ের জলসাঘর, এমন নাচন নাচাবো বান্দরের মতো, গলা ঝুলিয়ে রাখবো মুখের সামনে, কিন্তু খেতে দেব না। দেওয়ালে আয়মানের দাঁড়ানো একটা বাধাই করা ফ্রেমে বন্দি ছবি দেখতে পেল। এ রুমে খুব দরকার না হলে আসা হয় না, তাই দেখতে পাইনি এতদিন। পিয়াসা ছবিটার সামনে দাঁড়ালো কোমরে দুহাত দিয়ে, বিড়বিড়িয়ে গাইল, হিরো হিরো হিরো, তুই আমার হিরো, তুমি ছাড়া জীবনটা আসতো একটা জিরো, আই লাভ ইউ আয়মান। এই যে হ্যালো মিস্টার আয়মান শেখ, বুকের ভেতরে এত উতাল পাতাল প্রেম নিয়ে ঘুমাও কি করে? উপরে দিয়ে দেখলে মনে হয় সাধু, ভাজা মাছটাও উল্টে খেতে জানো না। এখন তো দেখি ভাগে পেলে শুধু মাছ নয়, মাছের কাঁটাও হজম করে ফেলবে। সেই স্কুল থাকতেই তোমাকে লাইক করি, কলেজ শেষ করে দিলাম, ভার্সিটিতে উঠে গেলাম, প্রেমটাই হলো না আমাদের। আচ্ছা বলো তো হ্যান্ডসাম পুরুষ, এভাবে চলতে থাকলে আমরা যে বুড়ো বুড়ি হয়ে যাব। তো প্রেম করব কখন, বিয়ে করব কখন, বাচ্চা পয়দা করব কখন? তুমি ছেলে মানুষ, তোমাকেই প্রপোজ করতে হবে, আর সেই পথ আমি নিজেই তৈরি করে দেব। হি হি করে পিয়াসা কিটকিটিয়ে হেসে ফেলল। ভালোবাসা মানুষকে মহান করে, ঔদার্য হতে শেখায়, বুকে জমে থাকা সকল ব্যথা যন্ত্রণা ঘৃণা দূর করে দেয়, পরিশুদ্ধ করে শ্রাবণ জলে ধুয়ে যাওয়া পথঘাটের মতো। তার প্রতি আয়মানের অনুরাগ নিবেদন দেখে সে ভুলেই গেল এই রাতে তার সাথে ঘটে যাওয়া বিশ্রী ঘটনাটি। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই। আল্লাহ গো, যে কোনো সময় আমার মদন প্রেমিক এসে যাবে, চলে যায়। পিয়াসা আয়মানের রুমের লাইট দরজা অফ করে দিয়ে আলিশা ও তার রুমে চলে গেল। চোখ বন্ধ করে ঘুমানোর মিথ্যা চেষ্টা, ক্লান্ত তার চঞ্চল দুটো চোখ। এদিকে বিয়েবাড়ির ঘটনা রায়হানকে বলার পর সে বুঝে নিল এটা কার কাণ্ড। তার ছোট ফুপুর জায়ের ভার্সিটি পড়ুয়া লম্পট ছেলে এটা করেছে পিয়াসাকে দেখেই। দাওয়াত না দিলেও এই ছেলে দূর আত্মীয়দের অনুষ্ঠানও মিস করে না মেয়েদের লোভে। প্রতিটা পরিবারে এমন বাজে চরিত্রের 2-1জন পুরুষ থাকে, এরা নারী দেহ পেলেই হলো। কে কি হবে সম্পর্ক এগুলো যাচাই করারও হিতাহিত জ্ঞান থাকে না।
রায়হান তাকে মেরে বের করে দিয়েছে এবং আর কখনো যেন তাদের বাসায় না আসে সেই আলটিমেটামও দিয়ে দিয়েছে। পিয়াসার জন্য রায়হানের মনের অন্তঃপুরে প্রণয় এখনো বহমান, বহতা নদীর মতোই। তার খুব ইচ্ছে করছে হলদে সাজে পিয়াসাকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু সময় ও পরিবেশ তার বিপক্ষে ছিল। কিছুক্ষণ পর মোবাইল নাম্বারে মেসেজের টুং করা আওয়াজ শুনে চোখ মেলে পিয়াসা। কোন অসভ্য রে তুই, এত রাশে মেসেজ দিলি? আয়মানের নাম্বার দেখে ঠোঁটের একপাশে কামড়ে ধরল পিয়াসা। কলিং বেলের আওয়াজে মার ঘুম ছুটে যাবে। গেট খোলো। ও মা গো, আমার যে কী শরম লাগছে। এই বলে পিয়াসা উঠে গিয়ে গেট খুলে প্রায় দৌড় দিল রুমের দিকে। তা দেখে আয়মান কোনো বিশেষ হেলদোল দেখালো না। সে বুঝে নিল সদ্য ঘটে যাওয়া ঘটনার জন্য পিয়াসা বিব্রত বোধ হচ্ছে তার সামনে। সে বিষয় টেনে সে নিজেও পিয়াসাকে আড়ষ্টতায় ফেলে দিতে চায় না। আজ বাইরে থেকে এসেই আয়মান পিয়াসাকে ফেসবুকে মেসেজ দিয়েছিল, আমার রুমে এসো। পিয়াসা তিরিং বিড়িং করে নাচতে নাচতে রুমের সামনে গিয়ে থামল। চোখ মুখে দুষ্টু দুষ্টু ভাব লুকিয়ে ফেলল। ভেতরে ঢুকে দাঁড়ালো। মুখে কিছুই বলছে না। কেন ডেকেছি জিজ্ঞেস করবে না? কেন জিজ্ঞেস করব? আপনি ডেকেছেন, আমি আসলাম। এবার কারণটা তো আপনিই বলবেন স্যার। আয়মান উঠে দরজা ভিড়িয়ে দিল। লুকিয়ে রাখা একটা তাজা লাল গোলাপের তোড়া পিয়াসার দিকে বাড়িয়ে ধরল নিবেদিত চোখে। উজ্জ্বল হাসি দিয়ে বলল, শুভ জন্মদিন পিয়াসা, সুন্দর থেকে আরও সুন্দর হও। পিয়াসা হকচকিয়ে গেল উচ্ছ্বাস মাখা হাসি দিয়ে। আমার জন্মদিন কিভাবে জানলেন? জুকারবার্গের কল্যাণে ফেসবুক থেকে। থ্যাংক ইউ স্যার, আমি যাই এবার। তোমার ভালো লেগেছে গোলাপ পেয়ে? খুব ভালো লেগেছে, ফুল আমার ভীষণ প্রিয়। তাহলে আমি যদি তোমাকে রোজ একটা করে গোলাপ এনে দিই কেমন হবে? দারুণ হবে স্যার। তাহলে তুমি আমাকে কি দেবে? পিয়াসা হাসি মুখ বিবর্ণ করে ফেলল, বলল, যারা বিনিময়ে আশা করে তাদের থেকে ফুল নিব না আর। পিয়াসা পা চালিয়ে চলে গেল। পিয়াসা, শুনো প্লিজ, রাগ করো না বলছি। শিট, আমার কপালটাই খারাপ, ভাব জমাতে পারছি না। আবার প্রেম বলি একটা মিন করে, বুঝে নেয় আর একটা। আয়মান নিজের কপাল নিজেই ঠুকতে লাগলো। পিয়াসার জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে সন্ধ্যায়। এই আয়োজন করেছে আলিশা। আয়মান কেক এনে দিয়েছে। কেক কাটা হলে সবাই সবাইকে খাওয়ালো। আয়মানের হাতে পিয়াসা কেক খেলো, কিন্তু নিজে খাওয়ালো না। আয়মান কিছুটা রাগ হয়ে চলে গেল। পিয়াসা বুঝেও না বোঝার ভান করে রইল। আয়মানের মা পিয়াসার পিঠে হাত দিয়ে নিজের রুমে নিয়ে গেলেন। সাথে আলিশাও গেল। তিনি বললেন, মা, তোর কাছে একটা আবদার করব, রাখবে? পিয়াসা বুঝলো ব্যাপারটা, বলল, আপনাকে মায়ের মতো ভালোবেসেছি আন্টি, আপনার আবদার আমার শিরোধার্য। তুমি না শুনেই বললে? বললাম। বলেন আন্টি। আয়মানের মায়ের হাত ধরে অনুনয়ের ভঙ্গিতে বলল পিয়াসা, আমি আয়মানের সাথে তোমার বিয়ে দিতে চাই, তোমার আপত্তি থাকলে চাই না। পিয়াসা চুপ করে রইল। আপু, স্পষ্ট করে বলো, এই যুগের মেয়ে হয়ে এত গুটিয়ে থাকা মানায় না। আমার কোনো আপত্তি নেই আন্টি। ইয়ে, আহ কি আনন্দ আকাশে বাতাসে, বলেই ধেই ধেই করে হাত পা ছুঁড়তে লাগলো আলিশা। পিয়াসা মাথা নামিয়ে লজ্জা বনত চোখে তার রুমে চলে গেল। দরজা বন্ধ করে দিল। পেছন দিয়ে আয়মানের মা ও আলিশা আয়মানের রুমে গিয়ে পিয়াসা বিয়েতে রাজি জানালো। আয়মান বাষ্পরিত নয়নে মা বোনের মুখের দিকে বারবার চাইল। কী রে, এমনভাবে তাকিয়েছিস কেন? অবিশ্বাস্য কিছু মনে হচ্ছে নাকি তোর কাছে? আমার কান ঠিক আছে তো মা? গোল গোল চোখে জানতে চাইল আয়মান। পাশ থেকে আলিশা বলল, তার মানে
তুমি আপুর সাথে এমন কোনো আচরণ করেছো যার দরুন সে রাজি হওয়ার কথা নয়। অ্যাম আই রাইট ব্রো? আয়মান নিরুত্তর রইল চিন্তাগ্রস্ত মনে। এরা চলে গেলে আয়মান পিয়াসাকে মেসেজ দিল, প্লিজ এক্ষুনি আমার রুমে এসো। পিয়াসা এলো না। এরপর আয়মান উঠে গিয়ে পিয়াসার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসলো। দরজা বন্ধ করে দিল। পিয়াসার দুই বাহুর উপরে হাত দিয়ে ধরে এনে খাটে বসালো। অল্প দূরত্ব বজায় রেখে সেও বসলো। মা আর আলিশা যা বলল তা কি সত্য? পিয়াসা থম মেরে আছে। চুপ থাকা কোনো সমাধান হতে পারে না। মুখ দিয়ে উচ্চারণ করে বলো সত্যি। হ্যাঁ সত্যি। কারণটা জানতে পারি? আপনি যে কারণে রাজি হয়েছেন ঠিক সেই কারণে আমিও রাজি হয়েছি। তার মানে আমি যেমন মায়ের কথা ফেলতে পারিনি, তুমিও আমার মতো ফেঁসে গেছো, মায়ের কথা ফেলতে পারোনি, এই তো? ঠিক তাই, বলল পিয়াসা। এভাবে কি ভালো থাকা যায়? খুব যায়। ইম্পসিবল। যে তুমি আমাকে তোমার জন্মদিনে এক টুকরো কেক খাইয়ে দিলে না, রেজাল্টের দিনে আনা মিষ্টি খাইয়ে দিলে না, তাহলে আমি কি বুঝি না তোমার মাঝে আমার স্থান কতটুকু? বিয়ের রাতে বেশি করে মিষ্টি খাইয়ে দিয়ে পুষিয়ে দেব, নরম সুরে বলল পিয়াসা। তুমি মায়ের জন্য রাজি হয়েছ, বুকের ভেতরে ঠিকই না ভালো লাগা পুষে রেখেছ। সেম কথা কি আমিও বলতে পারি না আপনাকে? খুব পারো, 1000 বার পারো। তাহলে আসো আমরা বিয়ের আগে সহজ হওয়া প্র্যাকটিস করি। কিভাবে? আয়মান হাত দিয়ে তার মাথার পেছন চুলকাতে চুলকাতে, না কিছু না। তাহলে আমি যাই। আরেকটি রিকোয়েস্ট রাখবেন? রাখবো, মেঘ কালো মুখে বলল আয়মান। বিয়ের আগে পর্যন্ত যতটুকু সম্ভব দূরে দূরে থাকবেন আমার থেকে। একটু বসবে পাশে? কোন দুঃখে, বলে পিয়াসা চলে গেল। আয়মান কল্পনা করতে লাগলো বিয়ের সাথে পিয়াসাকে কিভাবে কেমন করে ভালোবাসবে, গোপনে রোমাঞ্চকর অনুভব করবে। আবার ভাবল আমাকে দিয়ে কি সত্যিই কিছু হবে? কিন্তু কিছু একটা তো করতেই হবে। বাসায় বিয়ের প্রস্তুতি চলছে। আলিশা কলেজ যাওয়া আসা করছে নিয়মিত। পিয়াসাও তার মতো করে ভার্সিটি যাচ্ছে আসছে। কলেজে ভর্তি হওয়ার পর হতেই আলিশার জন্য অঙ্কের টিচার রাখা হয়েছে বাসায়। সে অঙ্কে তুলনামূলক কাঁচা। সপ্তাহে 3 দিন আসে তার শিক্ষক, নাম শুভ। এই শিক্ষকের প্রতি আলিশার অনুরক্ত। একা হলেই শুভ স্যারের জন্য সে প্রণয় অনুভব করে। আজ শুভ যখন তাকে পড়াতে আসলো বিকেলে, সে ভয়ানক একটা কাণ্ড করে বসলো। শুভ তাকে অঙ্ক করতে দিল। সে অঙ্ক করে নিচে লিখে দিল, স্যার আপনি কি কাউকে লাভ করেন? শুভ না দেখার ভান করে রইল। পড়া শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে আলিশা শুভর দিকে চেয়ে, স্যার আমার অঙ্কে কি কোনো ভুল হয়েছিল? শুভ শান্ত মেজাজে বলল, ভুল হলে বলতাম আলিশা। স্যার 1 মিনিট ওয়েট প্লিজ। পিয়াসার সাথে ঘটনাক্রমে শুভর আজ অবধি দেখা হয়নি। কারণ যেই 3 দিন যেই সময়ে শুভ আলিশাকে পড়াতে আসে ঠিক ওই সময় পিয়াসা বাইরে থেকে ক্লাসের জন্য। শুভ চলে গেলে পিয়াসা বাসায় আসে। এই নিয়ে আলিশার মনে খুব আক্ষেপ, কেন তার শুভ স্যারকে দেখাতে পাচ্ছে না পিয়াসাপুকে। আজ পিয়াসা ভার্সিটি যায়নি, বাসায় রয়েছে। সুযোগ হাতছাড়া করা যাবে না। আলিশা পিয়াসাকে হাত ধরে নিয়ে এলো, স্যার আমার পিয়াসাপু। পিয়াসা সালাম দিয়ে চোখাচোখি হতে থমকে যায় শুভ, আটকে যায় তার দৃশ্য। তুমি জলিল কাকার মেয়ে পিয়াসা না? হ্যাঁ। আপনি শুভ ভাই না? বিস্ময় ভরা চোখে জিজ্ঞেস করল পিয়াসা। তোমাকে খুঁজে খুঁজে এই শহরে আমি, বলল শুভ। তোমাকে কত খুঁজেছি এই শহরে আমি, বলল শুভ। পিয়াসা ধ্যাবড়া করে হেসে ফেলল, ভ্রু নাচিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, ঠিক বুঝলাম না শুভ ভাই,
আমাকে আপনার খোঁজার কারণ? আমার আরেকটা স্টুডেন্ট আছে, পড়াতে যেতে হবে। তোমার মোবাইল নাম্বারটা দাও, ডিটেলস ফোন দিয়ে জানাবো। পিয়াসা কিছু না বলতেই আলিশা তার খাতার পৃষ্ঠার এক কোণ ছিঁড়ে নিল। বড় বড় করে পিয়াসার নাম্বার লিখে শুভর হাতে দিয়ে দিল। শুভ সারা মুখে খুশির আবরণ ছড়িয়ে দিয়ে আলিশাকে থ্যাংক ইউ জানালো, তারপর চলে গেল। পিয়াসা আলিশার দিকে চেয়ে, আমার নাম্বার দিতে বলেছি তোমাকে আলিশা? আলিশা পিয়াসার চিবুক নেড়ে, বারে আমি তোমার কলেজ পড়ুয়া হবু নন্দিনী, তাই অনুমতির দরকার মনে করি না হবু ভাবি। আর শুভ স্যারের কথার ঢঙে বুঝতে পারলাম তোমরা এক এলাকার ছেলে। নিশ্চয় তোমার বাবা মারা যাওয়ার পর তুমি কোথায় আছো, কিভাবে আছো তা জানার জন্য মনে হয় খুঁজছে। আলিশার কথা শুনে পিয়াসা একটু ভাবল, ক্ষণ পরেই বলল, তোমার কথায় লজিক আছে, বাট আমাকে খোঁজার মতো কাছের কেউ নয় উনি। তবে আমাদের একই গ্রাম, 2 বাড়ির পরে ওনাদের বাড়ি। উনি ঢাকায় পড়াশোনা করে এটা জানতাম। বাবা মাঝে মাঝে বাসায় ওনার প্রসঙ্গ তুলে আমার সাথে কথা বলতেন। আর বিয়ের আগে একটিবারও আমাকে ভাবি বলবে না প্লিজ, আমার কেমন জানি লাগে বলে পিয়াসা দৌড় দিল বারান্দার দিকে। না দেখা সত্ত্বেও আয়মানের গায়ের সাথে ধাক্কা খেল। আয়মান এক পাশ থেকে হাত চেপে ধরল পিয়াসার। পিয়াসা জোর করে হাত ছাড়িয়ে লাজুক হাসি হেসে ফেলল, আবার ছুট দিল বারান্দার দিকে। আয়মান মুখে কিছুই বলল না, শুধু পাশ ফিরে চাইল পিয়াসার দিকে। বাংলা সিনেমার একটা গানের কলি তার মস্তিষ্কের প্রতিটি কোষে কোষে খেলে যাচ্ছে। ও চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জ্যোৎস্নায় ভরে থাক সারাটা জীবন, 1000 বছর বেঁচে থাকো তুমি, বুককে নিয়ে স্বর্গের সুখ, দুঃখ ব্যথা সব ভুলে যাই যে দেখলে তোমার ওই চাঁদ মুখ, ফুলও তুমি ফাগুনও তুমি, গন্ধ বিলাও সারাক্ষণ ওই চাঁদ মুখে যেন। আয়মান এগিয়ে বোনের কাছে জানতে চাইল, পিয়াসা কি হলো রে? আর কি হবে, হবু ভাবি বলতেই উনি লাজুক লাজুক বদনে কাচুমাচু হয়ে পড়ল। ভেরি গুড, লজ্জা নারীর ভাষণ। তোর পড়াশোনার কি খবর? শুভ স্যার কেমন অঙ্ক করায়? ব্রেনে কিছু যাচ্ছে? খুব যাচ্ছে ভাইয়া, শুভ স্যার পিয়াসুপুর পরিচিত। আয়মান কিঞ্চিত অবাক হলো, কি বলছিস, কিভাবে? আলিশা যতটুকু দেখেছে ও শুনেছে আয়মানকে জানালো। আয়মান স্বাভাবিক ভঙ্গিতে চলে গেল নিজের রুমে। আয়মানের মা ছেলেকে নিয়ে রুমে ডাকলেন। ছেলের সাথে যুক্তি পরামর্শ করে বিয়ের বিষয়ে একটা খসড়া তৈরি করলেন এবং ছেলেকে আদেশ দিলেন, যেহেতু পিয়াসা আমাদের কাছেই আছে তাই ওকে সঙ্গে নিয়ে ওর কেনাকাটাগুলো করিস। আর বিয়েটা হবে সামনের সপ্তাহে শুক্রবারে। বধূবরণ সেন্টারটি ভাড়া করে ফেলিস। গায়ে হলুদ ছাদে বা বাসায় হবে। প্রায় 2 সপ্তাহ সময় আছে। তোর কোনো আপত্তি আছে এতে বাবা? আপত্তি নেই মা, তুমি যা ভালো মনে করো। তবে বিয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শাড়ি আমরাই সবাই মিলে কিনব। আর 22 ক্যারেট সোনার ভরির দাম অনেক পড়বে, তাই আপাতত আমার গয়নাগুলো দিয়েই ওকে বউ সাজানো হবে। শুধু একবার ঘষে মেজে নিলেই চকচক করবে নতুনের মতো। মা তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। আয়মানের মা সন্তুষ্টির চোখে ছেলের মুখপানে চাইলেন, মনে মনে প্রার্থনা করলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। পাশ থেকে আলিশা বলল, আরে কোনো গয়না না দিলেও সমস্যা নেই, আপুর কুল মাইন্ডের মেয়ে। তার মা বলল, তা ঠিকই বলেছিস, কিন্তু আমি চাই না মেয়েটা এটা মনে হোক যে আজ এতিম অসহায় বলে এমন সাদামাটা বিয়ে হচ্ছে আমার। যদি বাবা মা থাকতো সাধ্যমতো অনুষ্ঠানাদি করতো। আমরা কি অনুষ্ঠান করব না? সব কিছুই আমাদের এবিলিটির মধ্যেই হবে।
10টা 5টা নয়, একটা মোটে ভাই। আমার ভাইয়ের মতো ভাই বলে আলিশার ভাইয়ের বুকে মাথা গুজে রাখল। আয়মান বোনের মাথায় চুল এলোমেলো করে দিয়ে শাসনের সুরে বলল, বিয়ের নামে পড়াশোনা ফাঁকি দেওয়া চলবে না, মনে থাকে যেন। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়। ফিউচার ডিপেন্ড করবে কলেজের রেজাল্টের ওপর, মনে থাকে যেন। ধুর ভাইয়া, কিসের ভেতর কি পান্তা ভাতে ঘি। বোরিং কথা শুনে তে এক ঘেয়েমি লাগে। বিরক্ত নিয়ে বলল আয়েশা, শুনলে মা তোমার ফাঁকিবাজ মেয়ের কথা? গেলাম। ও হ্যাঁ মা, পিয়াসাকে আমার রুমে একটু ডেকে নিই, ওর পছন্দের বিষয়গুলো জেনে নিই, কি বলো? অনুমতি নিতে হবে না মায়ের, যা ডেকে নে। আয়মান বের হয়ে গেল। পুলক পুলক মনে বলল, আরে মা, আজ একটু বেশি সময় পিয়াসাকে রাখবো রুমে, আর পাচ্ছি না থাকতে। আজ বলেই ফেলবো ভালোবাসি। এই বাক্য বলতেই তো আমি ঘন্টা লাগিয়ে ফেলবো। তোমরা আবার যদি মাইন্ড করো অনেক সময় পিয়াসাকে না দেখে, তাই আগেই বলে নিলাম। আয়মান রুমে গিয়ে পিয়াসাকে মেসেজ দিল, একটু জরুরি দরকার ছিল যদি আসতে। পিয়াসা মেসেজ পেয়ে চঞ্চল হিরণীর মতো ছুটে এলো। দরজা ফাঁক করে ধীর ভঙ্গিতে রুমে ঢুকলো। দরজা লক করে দাও। পিয়াসা চোখ কটমট করে আয়মানের দিকে তাকালো। আজব, এভাবে তাকাচ্ছ কেন? খারাপ কিছু বলেছি আমি? জাস্ট দরজা বন্ধ করতে বললাম। এই বাক্যটা কি অশালীন? পিয়াসা দরজা বন্ধ করলো না। আয়মান উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। তোমার বিয়ের তারিখ শুনেছ? আপনার কি জরুরি কাজ সেটা বলেন। নীরস স্বরে বলল পিয়াসা। এত রাগ দেখিয়ে বললে ভুলে যাব যে জরুরি কথাটাও। ওকে বলুন। আয়মান পিয়াসার কপালে কালো টিপ খুলে আবার পরিয়ে দিল। কপালের ওপর উড়ে আসা চুলগুলো ফু দিয়ে দুপাশে সরিয়ে দিল। এসব ফাজলামো করা আপনার জরুরি কাজ? না, মা বলেছে তোমার বিয়ের কেনাকাটা আমার সাথে গিয়ে করে নিতে, আর তোমার বিয়ের পরে সপ্তাহে শুক্রবারের। এটা বলার জন্যই ডেকেছি। পিয়াসা মাথা নিচু করে ফেলল, উঠে দাঁড়ালো চলে আসার জন্য। অমনি হাতে থাকা তার মোবাইল বেজে উঠল। দেখল আননোন নাম্বার। আয়মান ইশারা দিল তার সামনে বসে কথা বলার জন্য। লাউড স্পিকার অন করে দিল আয়মান। প্রথমবার রিসিভ করতে পারেনি পিয়াসা। দ্বিতীয়বার ফোন ফের বেজে উঠল। পিয়াসা রিসিভ করে হ্যালো বলে সালাম দিল। জিজ্ঞেস করলো কে। অপর পাশের কথাও আয়মান স্পষ্ট শুনতে পাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। পিয়াসা, শুভ বলছি। আলিশা স্যার, আর তোমার পাশের বাড়ির সেই ছেলেটি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ শুভ ভাই, দিব্যি আছি। আপনি? আমি এখন বেশি ভালো আছি তোমাকে দেখার পর হতে। পিয়াসা অস্বস্তি অনুভব করল শুভর কথায়। বলেন, কেন ফোন দিয়েছেন শুভ ভাই? শোনো, চাচা মারা যাওয়ার পর যখন মা বাড়ি থেকে জানালো, তখন আমি খুব ঝামেলায় ছিলাম, তাই সাথে সাথে তোমাদের বাসায় যেতে পারিনি। আর যখন গিয়েছি তখন তোমাকে পেলাম না। পাশের এক মহিলা বলল তোমাকে তোমার পরিচিত কে তাদের বাসায় নিয়ে গেছে। ভাগ্যক্রমে তোমাকে এই বাসায় পাবো কল্পনাই করতে পারিনি। এ যেন কোনো অচেনা রাজপুরীর গল্প। আচ্ছা, ধন্যবাদ শুভ ভাই। আর কিছু বলবেন? বলবো মানে, আসল কথাটাই তো বাকি রয়ে গেল যে। বলেন শুনি। আচ্ছা, একটা সত্যি কথা বলবে পিয়াসা? অবশ্যই শুভ ভাই। চাচা কি তোমাকে আমার বিষয়ে কিছু বলেছিলেন? পিয়াসা বিস্মিত হয়ে গেল শুভর কথার সুর অন্যরকম দেখে। হ্যাঁ, প্রায় বলতো আপনার পড়াশোনার কথা। আরে না, চাচা আমাকে কথা দিয়েছে তোমার পড়াশোনা শেষ হলে আমার সাথে তোমার বিয়ে দেবে। পিয়াসা চকিতেই বিষম খেল। কণ্ঠে জোর এনে বলল, আমি তো এমন কিছু জানি না।
আর বাবা যদি বলেও থাকে তা বাবার বিষয়। আমি আপনাকে ছোটবেলা থেকে বড় ভাইয়ের মতোই জানি, সুতরাং এ বিষয়ে আপনি ভুলে যান। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পিয়াসা, কারোর সাথে তোমার অ্যাফেয়ার চলছে? ফোনে ওপাশে আহত গলায় জিজ্ঞেস করলো শুভ। হ্যাঁ চলছে, তার সাথেই আমার বিয়ে হবে। বিয়ে হবে? এখনো হয়নি কিন্তু পিয়াসা, তাকে বুঝিয়ে বলো, নয়তো আমিই বলবো। শুভ ভাই, আপনি এমন কিছু করে আমার চোখে বিষ হতে চাইবেন না আশা করি। বাহ পিয়াসা বাহ, নিজের মৃত বাবার ওয়াদা চেয়ে নিজের প্রেমকে বড় করে দেখলে। ছি, বলে শুভ লাইন কেটে দিল। আয়মান এতক্ষণ নীরব থেকে লাউডস্পিকারে সব শুনেছে। উপুর হয়ে চেয়ে আছে চোখ বন্ধ করে, এক হাত দিয়ে মাথার পেছনে চুল খামচে খামচে ধরছে। অজস্র কষ্টের চুলা বুকের ভেতর জ্বলছে দাউ দাউ করে। পিয়াসা একটু থেমে আয়মানকে ডাক দিল। আয়মান চুপ হয়ে আছে, কিছুই বলছে না। আবারও ডাকলো পিয়াসা, স্যার আপনার শরীর খারাপ? চুপ হয়ে আছেন যে? আয়মান বিছানা থেকে উঠে দাঁড়ালো, আরক্ত চোখে পিয়াসার মুখপানে চাইল, বলল, তুমি শুভকেই বিয়ে করো। মিথ্যে বলার কারণ কী ছিল? তুমি তো আর আমাকে ভালোবাসো না, মায়ের জন্যই রাজি হয়েছ। আমি মাকে এক্ষুনি বলি গিয়ে বিয়ে ক্যান্সেল। ছল ছল চোখে পিয়াসা বলল, আমার দিকে চাপাচ্ছেন কেন? আপনিও তো আমাকে ভালোবাসেন না, মায়ের জন্যই রাজি হয়েছেন। আয়মান চটে গেল। হ্যাঁ, আমি কিভাবে ভালোবাসি? আমার কি মন বলতে কিছু আছে নাকি? আমি ভালোবাসতে পারিনি বলেই তো একবার রায়হান তোমার প্রেমিক হয়, আবার প্রেমিক হয় শুভ। বাহ! চারদিকে পিয়াসার প্রেমিকের ছড়াছড়ি। চলে যাও বলে আয়মান পা বাড়ালো দরজা খুলে যাওয়ার জন্য। তখনই পিয়াসা আয়মানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। আয়মানের হাঁটুতে মাথা ঠেকিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো। আয়মান তাজ্জব বনে গেল, পিয়াসাকে ধরে দাঁড় করালো। কি হয়েছে? তোমার তো আনন্দ হওয়ার কথা। পিয়াসা নরম গলায় বলল, স্যার আমি শুভকে বিয়ে করব না, কারণ স্কুলে থাকতে ধরেই আমি একজনকে এই পৃথিবী সমান ভালোবাসি, প্রগাঢ়ভাবে তাকে মিস করি প্রতিটা মুহূর্তে। আপনি পারলে আমাকে তার বুকে দিয়ে দিন। শুনে আয়মানের মাথার মগজ টকবক করে ফুটতে শুরু করলো। পিয়াসাকে ছেড়ে দিয়ে খানিক দূরে দাঁড়ালো। আয়মান চোয়াল শক্ত করে বলল, এ দেখি প্রেমিকের সিরিয়াল পিয়াসাকে দিয়ে পিয়াস মেটানোর জন্য। তাহলে আমার সাথে বিয়েতে রাজি হলে কেন, ছলনাময়ী কোথাকার? শুনে আয়মানের মাথার মগজ টকবক করে ফুটতে শুরু করলো। পিয়াসাকে ছেড়ে দিয়ে খানিক দূরে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, তাহলে আমার সাথে বিয়েতে রাজি কেন হলে, ছলনাময়ী? তো কার সাথে রাজি হব? অনুযোগের ন্যায় বলল পিয়াসা। যাকে ডুবে ডুবে ভালোবাসো তার সাথেই রাজি হবে। তার সাথেই তো রাজি হয়েছি। মিচকা বাঁদর এখনও মনে রেখেছে এটা, গোপনে ভেঙচি কেটে বলল পিয়াসা। আয়মান স্তব্ধ হয়ে গেল, নিজের কানকে বিশ্বাস করতেই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। চেয়ার টেনে বসে পড়ল। কি বললে তুমি? আবার বলো। বাষ্পরিত দৃষ্টিতে জিজ্ঞেস করলো পিয়াসাকে। পারবো না বলতে। পারবে কিভাবে তুমি? না পারাটাই স্বাভাবিক, মিথ্যা কথা বারবার বলা যায় না, রাগান্বিত স্বরে বলল আয়মান। পিয়াসা হালকা গলায় তেজ ঢেলে বলল, আমি মিথ্যা বলছি? নয় তো কি? কই, কখনো তো তোমার আচরণে ভালোবাসা কিছুই প্রকাশ পায়নি পিয়াসা। বরং আমার মনে হয়েছে তুমি আমার প্রতি মাঝে মাঝে বিরক্ত হও। আমি প্রকাশ হতে দিইনি, তাই বোঝেননি। মাথা নামিয়ে নিচু গলায় অধিকার সুলভ ভঙ্গিতে বলল পিয়াসা। আয়মানের রাগ স্তিমিত হয়ে গেল পিয়াসার ওপর। আকুল করা ব্যাকুল কণ্ঠে জানতে চাইল, কেন দাওনি বুঝতে আমাকে? কী কারণে পিয়াসা?
কারণ আপনিও আমাকে শুরু থেকেই পছন্দ করেন এবং শুরু থেকে একাধিকবার এমন কিছু ঘটে যাচ্ছে, তাই প্রকাশ করার সাহস পাইনি। আচ্ছা, আমার বিষয় পরে বলছি, আগে তোমার চ্যাপ্টার শেষ হোক। তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, এই তো? ছোট্ট করে জবাব দিল পিয়াসা। আমি বিশ্বাস করি না। কি করতে হবে আমার বিশ্বাস করাতে হলে? মেঘমুখে জিজ্ঞেস করলো পিয়াসা। যা বলবো তা করতে হবে, কিন্তু বিশ্বাসটা পাকাপোক্ত হওয়া চাই। 2 দিন বাদে আমরা দাম্পত্য সঙ্গী হতে যাচ্ছি, মনে রেখো। পিয়াসা চুপ হয়ে মনে মনে ফোড়ন কাটছে। ডুবে ডুবে কি শুধু আমিই ভালোবেসেছি প্রেমিক, তুমি ভালোবাসোনি? কি ভাবছো শুভকে বিয়ে করবে? শোনো, আমরা দুজনেই যে কেউ চাইলেই আমাদের আসন্ন সম্পর্কটা চিরতরে গুটিয়ে দিতে পারি, আবার সারা জীবনের জন্য একও করে ফেলতে পারি। পিয়াসা খেপে গেল আয়মানের দিকে চেয়ে। শুভ ভাইয়ার সাথে আমার সব রিপ্লাই আপনি শুনেছেন, সো তা নিয়ে দ্বিতীয় বাক্য বলা অসঙ্গত, অযৌক্তিক, অশোভনীয়। আয়মান ফুরফুরে মেজাজে বলল, ওকে বাদ দিলাম। এবার আমার প্রতি গভীর প্রণয়ের প্রমাণটা হয়ে যাক। পিয়াসা কম্পিত কণ্ঠে, আমি বলছি গভীর প্রণয়? তাহলে তুমি না আমাকে চাও? বলে আয়মান চোখ বড় বড় করে তাকালো পিয়াসার দিকে। পিয়াসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সেই একই স্থানে, বলল, চাই, অল্প অল্প করে। তাহলে অল্প অল্প করেই কিছু দাও। কি দেব আমি? আমার অন্তরে কাউকে দেওয়ার মতো অবশিষ্ট আর কিছুই নেই। যা দেওয়ার আগেই দিয়ে দিয়েছি। নিজে নিজেই বললে হবে নাকি? আমার চোখ নেই, আমি দেখি না? অঢেল ধন সম্পদের মালিক তুমি, যা হৃদয় দিয়ে অনুভব করা যায়। আমি এমন কিছু চাইছি না, কিন্তু আমি যা চাই, যা ধরা যায়, ছোঁয়া যায়, এমন কিছু। দূর আমি যাই, আপনি শুধু পচা কথা বলছেন। পিয়াসা দরজা খুলতে যাচ্ছে। আয়মান বসা থেকে দাঁড়িয়ে গেল নিমেষেই। পিয়াসাকে পাজা করে তুলে নিল কোলে, খাটের বিছানার ওপর নিয়ে শুইয়ে দিল। পিয়াসা বনে গেল, লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আয়মান পিয়াসার কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে এমন করেই আরেকবার কোলে নিয়েছি, মনে আছে? জানি না বলে পিয়াসা উসখুস করছে, কিন্তু আয়মানের বলিষ্ঠ বন্ধন থেকে মুক্ত হতে পারছে না। আয়মান বন্ধনকে আরও ভিড়িয়ে নিল নিজের শরীরের দিকে। কাতর কণ্ঠে পিয়াসা চোখে তাকিয়ে। পিয়াসা, মরুর বুকে ঝড় তুলবে একটু? বিয়ের পর ঝড় নয়, শুধু টর্নেডো সৃষ্টি করব। এখন জয়, প্লিজ ছাড়ুন বলছি, ছাড়ব। একটু নমুনা দেখতে চাই। এমন করছো কেন? এমনিতেই অনেক ঠকিয়েছ আমাকে, ঠকবাজ প্রণয়িনী আমার। আচ্ছা, এটা করো অন্তত। আমার শুকনো ঠোঁট দুটোকে একটু ভিজিয়ে দাও। বিয়ের আগে একটু উন্মাতাল প্রণয় হোক দুজনার। বঞ্চিত করো না এই অধমকে। আচ্ছা দিচ্ছি বলে পিয়াসা চটজলদি বিছানা ছেড়ে নেমে এলো। আয়মানের 2 চোখের পাতা বুজে দিল নিজে হাতে। তার কানের কাছে মুখ লাগিয়ে বলল, নেত্রপল্লব মেলা যাবে না কিন্তু, নইলে ভিজবেও অল্প অল্প। আয়মান চোখ বন্ধ রাখল। তার হার্টবিট অনবরত ওঠানামা করছে। পিয়াসা বিড়াল পায়ে এগিয়ে গিয়ে বেসিন থেকে হাত ভিজিয়ে নিল দ্রুত। আয়মানের ঠোঁটে ভেজা হাত বুলিয়ে ভিজিয়ে দিল, বলল, চোখ খুলুন। পিয়াসা হাসতে হাসতে দরজা খুলে পালালো। আয়মান পিয়াসাকে ধরার সুযোগ পেল না, না কিছু বলার সুযোগ পেল। ভীষণ ক্রুদ্ধ হলো পিয়াসার ওপরে। পিয়াসা সুখ সুখ মনে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত বাড়লে পিয়াসার পেটের ভেতর ক্ষুধায় ছোঁচো শুরু হলো। একদিকে আয়মানকে আজ বলতে পেরেছে
বুকের ভেতর এতদিনের পুষে রাখা অব্যক্ত প্রণয়ের কথা। আরেকদিকে শুভ ভাইয়ার কথাগুলোও বিরক্ত ধরিয়ে দিচ্ছে মনে, তাই খেতে ইচ্ছে করেনি। পিয়াসা ডিম লাইটে মৃদু আলোতে আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে ফ্রিজ খুলল। প্লেটে ভাত সবজি নিয়ে ওভেনে গরম করে খেয়ে নিল। পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুললে মনে। আহ, পেট শান্তি তো দুনিয়া শান্তি। নিজের রুমে ঢুকতে গিয়েও ঢুকল না। দেখি তো আমার মদন কি করে বলে পা টিপে টিপে আয়মানের রুমে গেল। চাপানো দরজা একটু ফাঁক করলো। আয়মান ঘুমায়নি, জেগেই ছিল। টের পেল পিয়াসা দরজায় এসেছে। আয়মান ঘুমের ভান করে কাত হয়েছিল। পিয়াসা রুমে ঢুকে আয়মানকে দেখল। আয়মানকে ঘুমন্ত ভেবে মাথার কাছে গেল, ঘাড়ের কাছে গিয়ে ফু দিল। পায়ের নিচে তালুতে সুড়সুড়ি দিতে আয়মান নড়ে চড়ে উঠল। ও বাবারে বলে পিয়াসা দৌড় দিয়ে দিল। আয়মান চোখ মেলে আপন মনে হেসে ফেলল। শুভ পড়াতে এলো আলিশাকে। আলিশা পড়ার ফাঁকে একটু গল্প করার বাহানা খুঁজছে, এটা ওটা বলছে, কিন্তু শুভর মাঝে তা নিয়ে কোনো ভাবান্তর হলো না। কারণ শুভ যখন যে কাজ করে তা পূর্ণ মনোযোগ দিয়েই করে। আলিশা মুখে তেমন কিছুই বলল না শুভকে, পাছে মা ভাই বুঝে ফেলে সেই আশঙ্কায়। কলমের ভাষায় আকার ইঙ্গিতে শুভকে বোঝাতে চাই তার ভালো লাগার কথা। আজ অঙ্কের নিচে লিখে দিল, স্যার আপনার কি রকম গান শুনতে ভালো লাগে আর কোন কবির কবিতা বেশি পছন্দ করেন। শুভ রিপ্লাই দিয়ে আলিশার সামনের দিকে কথাটা ঠেলে দিল। তুমি এমন ফাজলামো করা বন্ধ না করলে আমি তোমাকে পড়ানো বন্ধ করে দেব। আলিশা প্রতিক্রিয়া ব্যক্ত করলো এভাবে, স্যার আপনার সাথে এভাবে কথা বললে আমি মনে খুব শান্তি পাই। কারোর শান্তি হরণ করার অধিকার আপনার নেই। খাতাটা এগিয়ে দিল শুভর সামনে। শুভ পড়ল। আলিশার টুকরো স্বাদটাকে ব্যর্থ করে দিল, কোনো রিপ্লাই দিল না। টেবিলে থাকা গ্লাস থেকে অর্ধেক পানি খেয়ে উঠে চলে গেল। আজ নাস্তাও খায়নি শুভ। আলিশা বাকি পানিটুকু নিমেষেই খেয়ে নিল দু চোখ বন্ধ করে। পরের দিন পিয়াসা আলিশার মন খারাপের কারণ জানতে চাইল। আলিশা শুভকে পছন্দ করে জানালো এবং শুভ তাকে প্লেস দিচ্ছে না তাও বলল। আচ্ছা আপু, কিভাবে ইমপ্রেস করতে হয় তুমি জানো? আমি কি কখনো প্রেম করেছি? কিভাবে জানবো? মুচকি হেসে উত্তর দিল পিয়াসা। তাহলে কোনো হেল্প তোমার থেকে পাবো না। পাবে, আমি শুভ ভাইকে বুঝিয়ে বলবো, হয়তো কাজ হতেও পারে। কখন কিভাবে বুঝিয়ে বলবে দেখি। তবে আমার বিয়ের পরে এই কয়েকদিন বাসায় কাজ বেশি যে, দেখতে পাচ্ছ না। আয়মান তার মা আলিশা ও পিয়াসা সহ শপিং করতে বের হলো। সবার পছন্দের সব কেনাকাটা সম্পন্ন হলো। আয়মানের মা ও বোন ওদের রেখে আগেই চলে গেল বাসায়। আয়মান পিয়াসার হাতে কিছু টাকা দিয়ে বলল, পার্সোনাল জিনিসগুলো তুমি গিয়ে কিনে নাও, আমি এখানে অপেক্ষা করছি। পিয়াসা লজ্জায় মরি দশা। আপনি কি বলছেন এইসব? বাসায় চলেন বলছি। ন্যাকামি দেখলে বিরক্ত লাগে পিয়াসা। খারাপ কি বললাম? আমি আন্দাজে কিভাবে কিনব, তাই তো তোমাকে বললাম। আমার কিছুই দরকার নেই, মাথা নামিয়ে বলল পিয়াসা। নো, এটা হবে না। বিয়ের সময় শরীরের ওপরে সব থাকবে নতুন আর ভেতরে থাকবে পুরনো ব্যবহৃত জিনিস, মানি না। সব কিছুই টাটকা নতুন হওয়া চাই আমার। আচ্ছা বাসায় চলুন, পরে কেনা যাবে। আরে পরে সময় হবে না। আচ্ছা বুঝেছি তুমি লজ্জা পাচ্ছ, এক কাজ করো, মোবাইলে নাম্বারটা লিখে দাও, আমি নিয়ে আসছি। পিয়াসা সংকোচ বোধ করেও দুটো নাম্বার লিখে দিল মোবাইলে। আয়মান পিয়াসাকে দাঁড় করিয়ে গিয়ে কিনে নিয়ে আসলো। তারপর একটা ফাস্টফুড দোকানে ঢুকে তারা লাচ্ছি আর শর্মা খেলো। মা বোনের জন্যও কিনে নিল। রিকশায় বসে আয়মান পিয়াসাকে বলল, শুভকে মানা করে দেব আলিশাকে যেন আর পড়াতে না আসে, তাহলে আর সে তোমাকে দেখতে পাবে না। দেখলে হয়তো তার আফসোসের মাত্রা বেড়ে যাবে। শুনে পিয়াসা বলল, করতে পারেন, তবে আমি এটার প্রয়োজন মনে করি না।
আলিশা এখন অঙ্ক আগের চেয়ে ভালো বোঝে, আর ওনার সাথে আমার তেমন কথাও হয়নি কখনো। তবে আব্বু যে বলেছে এটা আমার বিশ্বাস হয়েছে, কারণ আব্বু প্রায় তার কথা আমার সাথে বলতো, কিন্তু আব্বু থাকলেও আমার অনুভূতিকেই প্রাধান্য দিত। তুমি শুভকে মন দিলেই পারতে। কেন আমাকে ভালোবাসতে গেলে? দুষ্টুমির ছলে হিয়ালি করে বলল আয়মান। একই কথা আমিও বলছি, উত্তর দেন। আমি কি বলেছি তোমাকে ভালোবাসি? পিয়াসা আয়মানের হাতে চিমটি কেটে জিজ্ঞেস করল। মানলাম, তাহলে আপনি আমাকে ভালোবাসেন না, এটার প্রমাণ দেন। বাসায় চলো, দেব। প্রমিস? প্রমিস। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমার কাছে এসো, তখন বলবো। ভারী মুখে বলল আয়মান। রাতে কেন? দিনেই বলতে হবে। আচ্ছা তাই হবে। বাসায় গিয়ে বাকি কেনাকাটা জিনিস টেবিলে রাখলো আয়মান। মা বোনের জন্য আনা খাবার দিল মরিয়মের হাতে। ছুটা বুয়া মরিয়ম এই সপ্তাহ ধরে প্রায় সারাদিনই এই বাসায় থাকে। বিয়ে উপলক্ষে কাজ বেশি বাসায়, তাই তাকে রাখা হয়েছে। অন্য বাসাগুলোতে সে কাজ সেরে চলে আসে। আয়মান নিজের রুমে চলে গেল, পিয়াসাও তার রুমে চলে গেল। আয়মানের মোবাইল বেজে উঠল। রিসিভ করতেই শুভ যৌক্তিক ভিন্ন কারণ দেখিয়ে জানিয়ে দিল আলিশাকে আর পড়াবে না। আয়মান আর কথা বাড়ালো না, কোনো সন্দেহ মনে দানা বাঁধল না, বরং শুভর ওপর সন্তুষ্ট হয়েছে এই ভেবে শুভ খুব ভালো ছেলে। পিয়াসার প্রতি অন্যরকম টান অনুভব করলে ভুলেও এই টিউশনই ছাড়ত না। আলিশার আবেগের বয়স, ভুলের বয়স, নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবার বয়স। জীবনে প্রথম ভালো লাগা শুভ স্যার। সেই প্রিয় থেকে প্রিয় শুভ স্যারকে আর সে কখনোই দেখতে পারবেন না, এটা ভেবেই সে কেঁদে কেঁদে নিঃশেষ হয়ে যাচ্ছে। সে শুভ ছাড়া আর কারোর কাছেই পড়বে না। পিয়াসা আয়মানের কাছে গেল এক সন্ধ্যার পরে। এই যে হ্যালো, সেটা শুনতে এসেছি। আয়মান চোখের পাতা উল্টে ইশারায় জিজ্ঞেস করলো কোনটা? আপনি আমাকে ভালোবাসেন না এটার প্রমাণ দেবেন বলেছিলেন। ও হ্যাঁ, ভুলেই তো গেলাম। জানতে হলে কাছে আসতে হবে। পিয়াসা এক পা এগোতেই আয়মান পিয়াসাকে হ্যাঁচকা টেনে বিছানায় ফেলে দিল। পায়ের তালুতে সুড়সুড়ি দিতে দিতে লাগলো। পিয়াসা সুড়সুড়ি নিতে পারছে না, হেসে খুনখুন হয়ে যাচ্ছে। এপাশ ওপাশ করে মোচড়ামুচড়ি করছে অনবরত। এভাবে বুকের ওপর থেকে ওড়না খসে পড়ল, সালোয়ারের ওপর থেকে জামা পেটের ওপর উঠে গেল, প্লাজো হাঁটুর কাছাকাছি উঠে গেল। লাল চোখ হয়ে কাঁদো কাঁদো অবস্থায় পিয়াসা। আয়মান এবার সুড়সুড়ি দেওয়া বন্ধ করল। বলল, সেদিন রাতে আমার পায়ে সুড়সুড়ি দিলে কেন? আর এটা হলো তোমার পাওনা ন্যায্য শাস্তি, আমার ঠোঁট ভুল পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার প্রতারণার অভিযোগে। মজা লেগেছে? ইস রে, কিসের ভুল পানি? সেটা কলের ফ্রেশ পানি ছিল। আর আমি যে এসেছি আপনি বলতে পারবেন? নাক কুঁচকে জিজ্ঞেস করলো পিয়াসা। আয়মান পিয়াসার নাকের ডগায় নিজের নাক ঘষে বলল, সবই বলতে পারবো। আমি কলের পানি চেয়েছি দুষ্টু, তখন চাইলে আটকাতে পারতাম, কিন্তু আমি ভালোবাসি না তোমাকে, তাই যেতে দিলাম। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। গেলাম, টাটা বাই বাই বলে পিয়াসা আয়মানে চুল খামচি দিয়ে ধরে টান মারল। আয়মান পিয়াসার হাত টেনে বলল, কেন যে শুক্রবার আসতেছে না? 7 দিনকে 7 সহস্র বছর মনে হচ্ছে আমার। হাহ। দরজায় ঠকঠক শব্দ হতেই পিয়াসা গেট খুলল। মরিয়ম আপা? কি? ভাইয়া কই? আলিশা আপু কেমন জানি করছে, জলদি আসেন জলদি। আয়মান ও পিয়াসা বেহুশের মতো দৌড়ে আসলো। মরিয়মও আসলো পেছন দিয়ে। নামাজ শেষে আয়মানের মা ছুটে এলো প্রবল উৎকণ্ঠা নিয়ে। আলিশা জোরে জোরে দম ফেলার চেষ্টা করছে, কিন্তু তার দম আটকে যাচ্ছে। এই শীতেও দরদর করে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। তাকে বেশ অস্বাভাবিক লাগছে। আয়মান পিয়াসাকে আদেশ দিল, তুমি ওকে নিয়ে নিচে আসো, আমি সিএনজি ঠিক করে গেটে আনছি, লেট করা যাবে না। আমিও যাব বলে আয়মানের মা তড়িঘড়ি করে বোরখা পরে নিল। আলিশাকে ধরে আস্তে করে নিচে নামালো। নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল তৎক্ষণাৎ।
ভর্তি করা হলো জরুরিভাবে। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার রিপোর্ট দেখে জানালো দুশ্চিন্তার কিছু নেই। পেশেন্ট দীর্ঘ সময় অভুক্ত ছিল মনে হয়, তাই গ্যাস্ট্রিকের পেন ছিল এটা। আর অতিরিক্ত টেনশনের জন্য প্রেশার হাই হয়ে গিয়েছে। মেডিসিন দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে, ঘাবড়ানোর কিছুই নেই। পরের দিন বিকেলে আলিশাকে রিলিজ করে বাসায় নিয়ে চলে এলো। আয়মানের মা মেয়েকে খুব যত্ন করে বকলেন। আয়মানও শাসালো ধমক দিয়ে, বলল, তোর আবার কিসের টেনশন আমি বুঝি না, খাবি দাবি ফুর্তি করবি পড়াশোনা করবি এই তো। ওরা চলে গেলে আলিশা পিয়াসার হাত ধরে মিনতি স্বরে বলল, আপু, শুভ স্যারকে দেখতে পেলে আমি বেশি ভালো থাকবো। ভাইকে বলো আমি অন্য কারোর কাছে অঙ্ক ভালো বুঝবো না। আচ্ছা, বি কুল আলিশা, এনিহাও আমি এটা করবই, ওয়েট। বলে পিয়াসা অন্য বারান্দায় চলে গেল। তার ফোন রিসিভ নাম্বার থেকে শুভর নাম্বার বের করলো। ফোন দিতেই রিসিভ হলো ও পাশে। পিয়াসা সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলো শুভর সাথে। বলল, আমার কিছু জরুরি কথা ছিল শুভ ভাই। ফোনের বিপরীতের পাশে শুভ উচ্ছল হাসি দিল। ভাবল পিয়াসা নিজে তার সাথে বিয়েতে রাজি। পিয়াসা নিজের বিয়ে ঠিক হলো সে বিষয়ে বিস্তারিত জানালো শুভকে। আলিশার বিষয়েও সে সব খোলাসা করে জানালো এবং পরে অনুরোধ করে বলল, প্লিজ শুভ ভাই, আলিশার প্রতি একটু মনোযোগী হন, ঠকবেন না, বরং জিতবেন, আমার উপর ভরসা রাখুন। এরপর পিয়াসা আয়মানকে নিজের মতো করে বুঝিয়ে রাজি করালো শুভকে আবার রাখার জন্য। কিন্তু নিজে যে আলিশার জন্য আগের কথা বলে নিল তা আয়মানের কাছে গোপন রাখলো আলিশার কথা ভেবে। অনুরোধ করলো, স্যার আপনি শুভ ভাইকে ফোন দিয়ে আসতে বলুন। আয়মান বলল, যেখানে সে না করে দিল আমিও মেনে নিলাম, এখন আবার পড়াতে বললে কেমন দেখায়? কিসের কেমন দেখাবে? বলবেন আলিশা তোমার কাছে অঙ্ক ভালো বোঝে। শুভ ভাই আপনার কাছে বলেই পড়া ছেড়েছে, কারণ তাকে আপনিই ঠিক করেছিলেন, তাই আপনি না বললে আর সে আসবে না। আচ্ছা বলছি। পিয়াসা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিয়াসা বলে ডাক দিল আয়মান, কেমন লাগছে তোমার? বুঝিনি। কি কেমন লাগছে স্যার? এই যে দুদিন পর বধূ সাজবে, সেই অনুভূতি জানতে চাইছি। এটা জানা খুব কি জরুরি? হ্যাঁ জরুরি। জীবনে এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো মানুষকে আনন্দ দেয়, পরিপূর্ণতা দান করে। কণ্ঠে শীতলতা এনে বলল আয়মান। বুঝলাম। তাহলে বলো প্লিজ। অনুভূতি মিশ্র এলোমেলো। এই বলে পুলকিত হাসি ছড়িয়ে পিয়াসা চলে গেল। আয়মান মনে মনে বলছে, তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ, এ বুকে ছিল বড় স্বাদ, একবার তোমাকে দেখার, একবার তোমাকে পাওয়ার। আয়মান শুভকে ফোন দিয়ে বলার পর সে আলিশাকে পড়াতে আসলো বিকালে। আজ আলিশা একদম চুপ, জমে আছে বরফের মতো। পড়া প্রসঙ্গ বাদে অতিরিক্ত কোনো কথাই বলছে না শুভ স্যারের সাথে। সে বুঝতে চায় শুভ স্যার তার প্রতি কতটা আন্তরিক। আবার লজ্জাও লাগছে শুভ স্যারের চোখাচোখি হতে। শুভ অবাক হলো আলিশার নীরবতা দেখে। ভাবল, যে মেয়ে আমাকে গোপনে ভালোবাসে আমার অনুপস্থিতিতে রীতিমতো অসুস্থ হয়ে গেল, সেই মেয়ে আমাকে সামনে পেয়ে এত শান্ত দিঘির জল হয়ে আছে কিভাবে? সত্যি সেলুকাস কি বিচিত্র। শুভ আলিশার খাতায় অঙ্কের নিচে শুধু লিখল, কেমন আছো তুমি এখন? এর বেশি কিছু লেখা তার হাত দিয়ে বের হলো না। শুভ মনে করে মার্জিত শালীন আচরণের মাঝে অন্যরকম সৌন্দর্য আছে, যেমনই আছে লজ্জা ও দুষ্টুমির সৌন্দর্যে। আলিশা উৎফুল্ল হয়ে গেল মনে মনে। একটি বাক্যের অপেক্ষায় ছিল এতক্ষণ। এক রাশ ভালো লাগা তার মনে দোলা দিয়ে গেল। ভালোবাসা বুঝি এমনই, সামান্য সাধারণ একটি বাক্য ঝিমিয়ে পড়া অন্তরকে উজ্জীবিত করে তুলতে পারে, সাধারণ সুখ দিতে পারে, প্রশান্তি এনে দিতে পারে দুর্নিবার। রিপ্লাই দিল, আলহামদুলিল্লাহ স্যার, এখন বেশ ভালোই আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নিজের প্রতি যত্ন নেবে, নিজের জীবন নিয়ে
তামাশা করার অধিকার কাউকে স্রষ্টা দেননি। আলিশা চেয়েছিল স্যার তাকে জিজ্ঞেস করুন এখন বেশি ভালো থাকার কারণ। তার প্রত্যুত্তরে সে আগেই তৈরি করে রেখেছে ফুলদানিতে সাজিয়ে গুছিয়ে রাখা ফুলের ন্যায়। মনটা কিঞ্চিত ভার হয়ে গেল আলিশার, কিন্তু তার শুভকে টের পেতে দিল না। আচ্ছা স্যার, মনে থাকবে। অঙ্ক করতে করতে স্মিত জানালো আলিশা। মাঝখানে যে কয়েকদিন পড়া গ্যাপ গেছে তাই ফিল আপ করার জন্য শুভ এই সপ্তাহে পরপর 3 দিন আসছে। তার একান্ত ইচ্ছে ছিল পিয়াসাকে বিয়ে করার, কিন্তু তার সম্ভব হয়নি বলে মনে ছোট একটা ধাক্কা খেলো। তা সামলিয়ে স্বাভাবিক হতে একটু সময় লেগে যাচ্ছে। তাই আলিশার প্রতিও আলাদা কোনো অনুভূতি কাজ করছে না শুভর মনে। পড়ার ফাঁকে ফাঁকে কলম দেওয়া নেওয়া সময় আলিশা ও শুভর আঙুলের ঠোকাঠুকি হয়, আলিঙ্গনও হয় উষ্ণতার। শুভ প্রশ্রয় দেয় না নিজের অনুভবকে, কিন্তু আলিশা গোপনে অস্থির হয়ে ওঠে। শুভর বলিষ্ঠ আঙুলের তাপ বয়ে যায় তার কোমল হৃদয়ের সমস্ত অলিগলিতে। আর চোখে শুভকে দেখে, চোখে মুখে থাকে দুষ্টু মিষ্টি ভাব। তার মাঝে ফিরে আসে আগের ন্যায়ের অস্থিরতা, যেমন চঞ্চল চড়ুই। আজ আলিশা ধৈর্যহারা হয়ে গিয়েছে। মনে মনে বলল, এটা কোনো কথা? রোবট নাকি? ইনিয়ে বিনিয়ে তো কতভাবে বোঝালাম ভালো লাগে, ভালোবাসি, প্রণয় অনুভব করি, কিন্তু নিজের থেকে কোনো রেসপন্স দিচ্ছে না কেন? মন চায় হাতুড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দিই। অঙ্ক করা শেষ হলে নিচের দিকে আলিশা লিখল, স্যার আপনার প্রিয় দুটি যে কোনো বাংলা গানের কলি লেখেন তো। শুভ মুখে বলল, এমন করলে তুমি অঙ্কে খারাপ করবে। স্টপ ইট আলিশা। আলিশা গোমড়া মুখে গাল ফুলিয়ে উত্তর দিল, ভুল স্যার, ভুল। এসব দুষ্টুমি করতে পারলে আমার অঙ্কের রেজাল্ট ভালো হবে, আমিও ভালো থাকবো খুব। মন ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসানো যায় না। যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়া মানুষ হিসেবে আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। শুভ কি আর বলবে, দায় সারা হয়ে খাতা টেনে নিজের সামনে আনলো, লিখল, 1 আলীর ও কথা শুনে বকুল হাসে। কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। 2 ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণেও মন্দিরে। আমার মনের মোহর মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। খাতাটি আলিশার দিকে ঠেলে দিয়েই শুভ উঠে চলে গেল। আলিশা কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাঝরাতে শুভর ফোনে মেসেজ এলো। শুভ মেসেজ বলল, স্যার অজস্র ধন্যবাদ এত চমৎকার গান শেয়ার করার জন্য। আমারও ভীষণ প্রিয় এই দুটো গান। 15 বার করে 32 বার শোনা হয়ে গেছে স্যার, তবুও এই ভালো লাগা ফুরাবার নয়। আশ্চর্যের বিষয় হলো কি স্যার জানেন, আমার দু চোখ দিয়ে বিরতিহীনভাবে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। আমার কল্পলোকে কেবল মনে হচ্ছে কোনো এক নির্জনতার রাত্রিতে কুঞ্জ ছায়া বসে আপনি আমাকে এই গান দুটো গেয়ে শোনাচ্ছেন। আরও অনেক কিছু মনে হচ্ছে স্যার, তবে বলা যাবে না। বাই, আমাদের দেখা হবে। আপনার অনুরাগী আলিশা। নির্জন ঋষুতি রাত, ধরণীর বুকে জেগে আছে কত জোড়া জোড়া নিদ্রাবিহীন অখি, কত রঙিন স্বপ্নে বিভোর সেই আঁখিগুলো। তন্দ্রা ঘোরে ডুবেও তারা সুখ বোধ করে সেই স্বপ্নের মায়াজালে আটকে গিয়ে। শুভ নামের একটি যুবকের মুঠোফোনে বার্তা হয়ে এলো আলিশা নামের এক অষ্টাদশী তরুণীর অব্যক্ত প্রণয় গাথা। যুবক মন খানিক পুলকিত ও রোমাঞ্চিত অনুভব করার অবাঞ্ছনীয় নয়, বরং এটাই যুক্তিসঙ্গত। শুভর মন জমিনে উল্কার মতো খসে পড়ল আলিশা নামের একটি মেয়ে।
এই প্রথম অসীম ভালো লাগা কাজ করল তার প্রতি। এই প্রথম তাকে নিয়ে অতল ভাবনায় ডুব দিল শুভ। ঠিক করল তবে বুঝতে দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না আলিশাকে, নয়তো পরীক্ষা খারাপ হতে পারে। শুভ পড়াতে এলে আয়মানের মা তার সামনে এলো দেখা করতে। আলিশার পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করে বলল, আন্টি, ও মনে হয় মাঝে মাঝে অমনোযোগী হয়ে যায়। তুমি একটু বাকি বিষয়গুলো ব্যাপারে ওর থেকে খোঁজ খবর নিও বাবা। তারপর আয়মানেরকে বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিল। বলল, গায়ে হলুদেও এসো, তোমার এলাকার মেয়ের বিয়ে কিন্তু। আন্টি, অবশ্যই আসবো, একদম মিস হবে না। শুভ যে পিয়াসাকে বিয়ে করতে উন্মুখী ছিল এটা আলিশাও ও তার মা জানে না। কিছু কিছু বিষয় সবার জানাটা গুরুত্বপূর্ণ নয়, বরং জেনে গেলে পরবর্তী জীবনে তা হিতে বিপরীত কিছু ঘটনার সম্ভাবনা প্রবল থাকে। আয়মানের মা চলে গেলে আলিশাও আহ্লাদি স্বরে জিজ্ঞেস করল, আমি কোন বিষয়ে অমনোযোগী? আপনি যে আম্মুর কাছে নালিশ দিলেন আমার নামে, তুমি একটা বিষয় ছাড়া আর দ্বিতীয় কোনো বিষয়ে মনোযোগী, একবার বলো তো আমি কোন বিষয়ে মনোযোগী? তা তুমি আমার চেয়ে ভালো জানো। না, যেহেতু আপনি বলেছেন তার মানে আপনিও জানেন আমার এই বিষয়টা। বলেন। টপিক চেঞ্জ। আলিশা, অঙ্ক করো বলছি। না, করব না। এটার উত্তর না দিলে আগে খাতায় লিখে দেন অঙ্ক করছি, অধিকার সুলভ ভঙ্গিতে বলল আলিশা। এই একরোখা মেয়েকে নিয়ে আর পারা যায় না। শুভ খাতা টেনে লিখল, তুমি প্রেমের বিষয়ে খুব মনোযোগী। আলিশা গোপনে কেঁপে উঠল। লিখল, কিভাবে মনে হলো স্যার? কেন, রাতে কার মোবাইলে প্রেমের প্যারাগ্রাফ দিয়েছিলে জানো না? আলিশা ভীষণ লজ্জা পেয়ে গেল। স্যার সরাসরি এভাবে বলতে পারলো? হঠাৎ করে বাসায় বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেল। আলিশা উঠে যাচ্ছে টর্চের লাইট আনতে, চেয়ারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলে শুভ আলিশার কোমরে হাত দিয়ে শক্ত করে ধরে ফেলল। আলিশা হাত ছাড়িয়ে সরে যায়। শুভ অস্বস্তি বোধ করে চেয়ার ছেড়ে উঠে চলে যায়। আজ পিয়াসার গায়ে হলুদ। বাসা জুড়ে সাজ সাজ রব। নিকটস্থ আত্মীয়দের উপস্থিতি পুরো বাসাকে মুখরিত করে তুলেছে। ডাইনিং টেবিল সরিয়ে গায়ে হলুদের স্টেজ করা হয়েছে। আয়োজন চলছে ঘরোয়াভাবে। আলিশা ঠিক করেছে আজ শুভ স্যারকে সরাসরি বলবে, ভালোবাসি স্যার, আপনার জন্য সাজিয়েছি প্রণয়ের জলসাঘর। আপনার মতো কারোর জন্য অপেক্ষার সীমানা দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনব অন্তকাল, যে কালের কোনো শেষ নেই। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে। শুভ স্যার কেন এখনও আসছে না? ভালোবাসি স্যার, আপনার জন্য সাজিয়েছি আমার ছোট্ট হৃদয়ে চিলাকোঠায় প্রণয়ের জলসাঘর। আপনার মতো কারোর জন্য অপেক্ষার সীমানা দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনব অন্তকাল, যে কালের কোনো সীমানা নেই। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে। শুভ স্যার এখনও আসছে না কেন? আলিশার মন খারাপ হতে লাগলো ক্রমশ। বারবার শুভকে কল দিয়েও পাচ্ছে না, সুইচ অফ। মেসেজ দিল, বাট নো রিপ্লাই। বাথরুমে ঢুকে আলিশা লুকিয়ে কাঁদল। সে কিন্তু কাঁদতে চায়নি, কিন্তু কেন যেন চোখ ভিজে ভরা বর্ষার মতো টইটুম্বুর হয়ে গেল। তাহলে কি সে আসলে অনেক বেশি ভালোবেসে ফেলেছে শুভ স্যারকে? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছে। গায়ে হলুদের প্রায় মাঝামাঝির দিকে কলিং বেল বেজে উঠল। শুভ এলো। আলিশা খুশিতে পাগল পাগল দশা। নাও, এটা তোমার জন্য। আলিশা হাত বাড়িয়ে গোলাপগুচ্ছটি ধরল। খুশিতে টগবগিয়ে উঠল সে। আগে বলেন, লেট হলো কেন? ইচ্ছে করেই, মুচকি হেসে জবাব দিল শুভ। অনেক ধন্যবাদ স্যার। এটা কেমন কথা হলো? ইচ্ছা করে গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো আলিশা। আরে না, ফুলের তোড়া দুটো রেডি করাতে দোকানে লেট হলো। লম্বা সিরিয়াল। আলিশার দিকে চেয়ে মৃদু হেসে বলল শুভ, তোমাকে দূর বনের মায়াবনীর মতো লাগছে। পিয়াসার অন্তর নেচে উঠল পেখম তোলা ময়ূরের মতো। বলল, আপনাকেও পাঞ্জাবিতে দারুণ লাগছে। ধন্যবাদ আলিশা।
ফুলগুলো আপুর জন্য? হ্যাঁ, ওর জন্য নিতে গিয়ে ভাবলাম তোমার জন্যও নিই বলেই শুভ পিয়াসার সামনে গিয়ে রজনীগন্ধার ফুলের তোড়াটি এগিয়ে ধরল। কংগ্রাচুলেশন পিয়াসা। পিয়াসা ফুল হাতে নিয়ে হাসি মুখে ধন্যবাদ জানালো শুভকে। আয়মান পাশাপাশি বসেছিল তার গায়ে হলুদের স্টেজে। বাঁকা চোখে দেখল পিয়াসাকে। বেশি খুশি হলো না পিয়াসার খুশি হলো বলে। ওর মন চাইছে ঠিক সেদিনের মতো এই ফুলটাকে পায়ের নিচে ফেলে দুমড়ে মুচড়ে দিতে, কিন্তু তা এখন সম্ভব নয়। মনে মনে বলল, আগে আমার হও একবার, তখন ফুল কেন, গাছের পাতাও কেউ তোমাকে দিতে পারবে না। এখন হজম করে নিলাম কাশির সিরাপের মতো। আয়মানকে সবাই গায়ে হলুদ দেওয়া শেষ করলে সে উঠে চলে গেল। পিয়াসা উদাস চোখে বসে রইল গায়ে হলুদের স্টেজে। রায়হান উপস্থিত নেই আজ। সে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে দেশের বাইরে চলে গেছে। পিয়াসা রায়হান স্যারের কথা মনে হলো, বাবার কথা মনে হলো, স্কুল কলেজের ব্লু বাহিনী নামে বন্ধুদের কথা মনে হলো। ভার্সিটিতে গিয়ে এক একজন এক এক দিকে ছিটকে গিয়েছে। তারা কাছে থাকলে এখন খুব ভালো লাগতো পিয়াসার। এই বুঝি জীবন, এই বুঝি জীবন নামক খেলাঘর। এই ভালো এই মন্দ, এই হাসি এই কান্না, এই প্রণয় এই বিষাদ, এই মলিন এই বিরহ। নিজের জীবনের ভগ্নদশা অতীতের কথা মনে হলো তার। দুই আঁখি কোণ ভিজে উঠল। আয়মানের মা হলুদ দেওয়া শেষে পিয়াসার চোখের কোণ নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে দিল। বলল, এবার অশ্রুর ভাষা আমি বুঝি মা। বলল, এ অশ্রুর ভাষা আমি বুঝি মা। ভাগ্যের উপর কারোর হাত নেই। এখন বিয়ের সময়, এমন মনমরা হয়ে থেকো না, একটু হাসিখুশি থাকার চেষ্টা করো। গায়ে হলুদের সামনে চেয়ারগুলোতে বসে গানের কলি খেলছে আলিশার কাজিনরা। সেখানে যোগ দিল আলিশা ও শুভ। আলিশা বলল, এই গান কি শুধু বাংলাই হবে নাকি মিক্সড? কেউ বলল বাংলা গান, কেউ সজোরে বাধা দিল, বলল না মিক্সড। শুভ গলা তুলে জিজ্ঞেস করলো, আচ্ছা গান কি বিয়ের গান হতে হবে নাকি যে কোনো রকম হলেই হবে? আপনি চাইলে বিরহের গানও গাইতে পারেন। কিটকিটিয়ে হেসে বলল আলিশার এক ভাবি। যা ইচ্ছে বলল কেউ একজন। সুখ সুখ গলায় বলল আলিশা, ওকে গাইজ, শুরু হোক গায়ে হলুদের অন্যতম আকর্ষণীয় পর্ব, গানের কলি খেলা। যে বর্ণে গিয়ে গান শেষ হবে ঠিক সেই বর্ণ বা আদ্যক্ষর দিয়ে পরবর্তী গান গাইবে। শুভ লুকিয়ে লুকিয়ে নেশাতুর চাহনিতে আলিশাকে দেখছে। চোখের কোণে দুষ্টুময় হাসি খেলে যাচ্ছে। এভাবে শাড়ি পরা আর কখনো দেখেনি আলিশাকে। শাড়িতে মেয়েদের এত আবেদনময়ী লাগে এই প্রথম শুভ উপলব্ধি করতে পারল। আলিশা আর চোখে শুভকে দেখছে। ইস, কি রোম্যান্টিক প্রেমিক পুরুষ লাগছে আমার শুভ স্যারকে। আচ্ছা স্যার জানে আমি তাকে পছন্দ করি, কিন্তু তবুও সে কেন আমাকে ভালোবাসছে না? আমি কি দেখতে কিছু কম নাকি? আগে একবার পটাই ভালো করে, পরে মজা দেখাবো। আনমনা হয়ে গেল আলিশা। শুভর সাথে চোখাচোখি হতেই লজ্জায় লাল হয়ে গেল। অন্য কিছু দেখার বাহানায় ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চাইল। গান শুরু করল আলিশার মামাতো বোন। যদি বউ সাজো গো তবে সুন্দর লাগবে গো, বলো 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 আরও বলো। ল দিয়ে শুরু করতে হবে এমনি ওয়ার্ড, বলল আলিশার খালাতো বোন মিতু। লে যায়েঙ্গে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে গানটি গাইল শুভ। সবাই পুলকিত চোখে শুভর দিকে চেয়ে বলল, এই ভাইয়া আপনি তো ভালোই গান দেখি। শুভ হেসে বলল, শুক্রিয়া শুক্রিয়া, আপকা বহুত বড়া শুক্রিয়া। এবার গ দিয়ে কে বলবে। গভীর রাতে জেগে খুঁজি তোমারে, দূর গগনে প্রিয় তিমির পারে। গভীর রাতে জেগে খুঁজি তোমারে, জেগে যাবে দেখি হাই তুমি না কাছে। আঙিনায় ফোটা ফুল ঝরে পড়ে আছে, আহত এ মম তব লুটয়া
কাঁদে আধারে। ও মা, কি জটিল গান গাইল আলিশা। কবে থেকে প্রণয় সঙ্গীতের চর্চা করিস তুই? চাচাতো ভাই রমিন জিজ্ঞেস করলো চোখ বড় বড় করে। আলিশা চোখের ইশারায় ধমক দিয়ে থামালো তাকে। এবার র বা এ দিয়ে শুরু হোক। শুভ একটু ঘুরে বসলো আলিশার দিকে, মুখোমুখি চেয়ে গাইল, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটো চোখ যেন কিছু বলে যায়, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাত ধরে রাখবে। সবার হাততালিতে মুখরিত হলো আয়মান পিয়াসার গায়ে হলুদ সন্ধ্যা। আলিশা বিমোহিত শুভ স্যারের মুখে এমন প্রণয় মাখা রোমান্টিক গান শুনে। তার খুব ইচ্ছে করছে শুভ স্যারের হাতে একটু হাত রাখতে। অনুষ্ঠান শেষে হয়ে গেল, সবাই একসাথে ডিনার করলো। তেহেরি ছিল আয়োজনে। আলিশা ঘুরে ফিরে শুভর কাছাকাছি যাচ্ছে একটু সান্নিধ্য পাওয়ার জন্য। শুভ তা বুঝে মিটমিট করে হাসছে। চলে যাওয়ার সময় আলিশা সিঁড়িতে নেমে স্যার বলে ডাকলো। শুভ মুখ তুলে কি বলল? কিছু বললেন না যে? শুভ বিষম খাওয়ার ভান করলো অনুধাবন করতে পেরেও। বলল, ও হ্যাঁ, তেরিটা দারুণ টেস্টি হয়েছে, বাবুর্চিকে অসংখ্য ধন্যবাদ, আর রসগোল্লাটাও বেশ তুলতুলে ছিল। আলিশা নিমেষে চেয়ে রইল শুভর পানে। শুভ আলিশার বাম গালে তার 4 আঙ্গুলের পিঠ আদুরে ছোঁয়ায় বুলিয়ে দিয়ে নেমে গেল সিঁড়ি ভেঙে। শুভ চলে যাওয়ার পেছন দিয়ে আলিশা মনে মনে বলল, পচা শামুক তুমি। আজ পিয়াসার বিয়ে। চোখ ধাঁধানো হরেক রকম বাতি দিয়ে সাজানো হয়েছে বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত। বিয়ে হয়েছে পাশের বধূবরণ কমিউনিটি সেন্টারে। সাধ্যের ভেতরে সাজসজ্জার কমতি রাখেনি আয়মান ও তার মা। পিয়াসা যেন নিজের বিয়ে নিয়ে কোনো আক্ষেপ না থাকে, যদিও কিছু ধার দেনা করতে হয়েছে তাদের। বিয়ের আনন্দ জীবনে একবারই আসে, তাই সেভাবেই সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। ছবি তোলা, ফটোগ্রাফার দিয়ে ভিডিও করা, সব কিছুই বাকি রাখেনি। পিয়াসাকে ব্যয়বহুল বিউটি পার্লার থেকে গায়ে হলুদের মতো করেই বউ সাজে সাজানো হয়েছে। দুহাত ভর্তি মেহেন্দি, আলপনা আঁকা হয়েছে। পরানো হয়েছে লাল টুকটুকে রক্ত জবার মতো কাতান শাড়ি। বাসর ঘর সাজানো হয়েছে মনোরম করে। আয়মান অন্যদিকে কাজ নিয়ে ব্যস্ত। পিয়াসাকে আলিশা ও তার কাজিনরা মিলে আয়মানের রুমে বাসর ঘরে নিয়ে বসালো। তার আগে পিয়াসা বাসায় ঢুকেই শাশুড়ির পা ধরে সালাম দিল। তিনি পিয়াসাকে বুকে জড়িয়ে নিলেন, ভেজা গলায় বললেন, আজ যদি তিনি বেঁচে থাকতেন কত খুশি হতেন তোমার মতো মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে। পিয়াসাকে মিষ্টি মুখ করালো। পিয়াসাও ওর শাশুড়িকে মিষ্টি খাওয়ালো, ননদ আলিশাকেও খাওয়ালো। তারা চলে গেল দরজা চাপিয়ে দিয়ে। পিয়াসা সীমাহীন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। বুকের থুকপুকানি ক্রমাগত বেড়েই যাচ্ছে। আয়মানেরও কেমন যেন লাগছে। এদিক ওদিক ঘুরছে, রুমে ঢুকছে না। তা দেখে তার কাজিন আর ভাবিরা মিলে তাকে রুমের ভেতর ঠেলে দিল। আয়মান দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। গলা খাঁকড়ি দিয়ে বিছানার এক পাশে গিয়ে বসলো। পিয়াসা কিছুই বলছে না, চুপটি হয়ে বসে আছে ঘোমটার ভেতরে। আয়মান পিয়াসার হাতের পিঠে উষ্ণ চুমু খেলো, বলল, অনেক ভালোবাসি প্রণয়িনী। সে চাইছে পিয়াসাও বলুক অনেক ভালোবাসি, কিন্তু পিয়াসা কিছুই বলছে না। আয়মান বলল, কিছু একটা বলো। পিয়াসা বুকের ভেতর টিপ টিপ করছে। তার অনুভূতি কেমন যেন উড়ু উড়ু হয়ে গেল, কি ঠিক বুঝতে পারছে না। তবুও ছোট্ট করে মিষ্টি গলায় বলল, একটা ধাঁধা বলবো, উত্তর দেন পারলে। চারিদিকে কাঁটার বেত, মাথায় মুকুট, খান সাহেবের নাম কি? আয়মান ফিক করে হেসে ফেলল। বাসর ঘরে আর কথা খুঁজে পেলে না তুমি? আমি শুনেছি বাসর ঘরে স্বামী স্ত্রীর গল্প ফুরোনো না, কিন্তু রাত ফুরিয়ে যায়। আর তুমি কি হাবিজাবি ধাঁধা নিয়ে আছো? ফাজিল মেয়ে কোথাকার। নাচতে না জানলে উঠোন বাঁকা। পারবেন না সেটা বলেন।
পারি না বলে আয়মান পিয়াসার হাত ধরে উল্টো দিকে মোচড় দেওয়ার মতো করে জিজ্ঞেস করলো, আগে বলো, সেদিন বইয়ের ভেতরে পাওয়া চিরকুটে ডুবে ডুবে ভালোবাসি কার উদ্দেশ্য নিয়ে লিখেছিলে? আহ, লাগছে তো। ধাঁধা পারেন না? না পারার কি, এটা কাঁঠাল। এবার বলো। জানি না। বলো, নইলে ব্যথা দেব এভাবে। আপনার জন্য লিখেছি। ইয়ে বলে আয়মান খুশিতে আত্মহারা হয়ে উঠল। খুশির ফাগুন ধারায় ভেসে যাচ্ছে তাদের দুজনের দুটি হৃদয়। পিয়াসার মুখে দুপাশে দুহাত দিয়ে চেপে ধরল। মেঘাচ্ছন্ন দৃষ্টিতে ঠায় চেয়ে রইল পিয়াসার দিকে। নড়ো না তুমি প্লিজ, মন ভরে দেখতে দাও আমার প্রণয়ের জলসাঘরের মধুবালাকে। আয়মান পিয়াসার কোলে মাথা রাখল। পিয়াসা মাথায় হাত বোলাতে লাগলো। এক অপার্থিব ভালো লাগা আয়মানের আঁখি পল্লব বুঝে এলো। পিয়াসা বলল, নিজে ঘুমোলে হবে, আমি ঘুমোবো না? আয়মান শাড়ির উপর দিয়ে পিয়াসার পেটের উপর নাক মুখ ঘষতে ঘষতে বলল, কিসের ঘুম? এতদিন ঘুমোওনি? আজ তোমার মাঝে গচ্ছিত থাকা সব নতুন খুশবু আমি নেব, নিঃশ্বাস ভরে প্রাণ উজাড় করব। তুমি শুধু আমার, একান্তই আমার। আমার সমস্তটা আমি দখল করব বীর দর্পে। ফুলের বনে দারুণ খরা, চাই অনেক বৃষ্টি। শুদ্ধ জলে চাই ভেজাতে কামনারই দৃষ্টি। পিয়াসা আপ্লুত স্বরে জানতে চাইল আয়মানের কাছে, এত প্রেম, এত অনুরাগ, এত নিবেদন, এত আরাধনা হৃদয় কুঠিরে পুঞ্জিত রেখে এতদিন কিভাবে ছিলেন আপনি? আয়মান কামুক চাহনিতে পিয়াসার চোখে অপলক চেয়ে রইল। পিয়াসা দৃষ্টি সরিয়ে নিতেই আয়মান পিয়াসার দুগালে হাত দিয়ে তার দিকে তাক করে ধরল, বলল, দেখি কত সময় ধরে তুমি স্থির চোখে আমার চোখে চোখ রাখতে পারো। চোখের পাতা পড়ে গেলেই খেলা হেরে যাবে। দুজনে যে জিতে যাবে, অর্থাৎ যার চোখের পাতা পরে নড়বে, সে যা চাইবে এই বাসরাতে তাই হবে। দূর, আমি ঘুমাবো পারবো না। কিভাবে চেয়ে থাকবো, কেমন যেন লাগছে, আহ্লাদি ভঙ্গিতে বলল পিয়াসা। তার মানে পরাজয় মেনে নিলে? আমি খেলা বয়কট করলাম। গণতান্ত্রিক বলে কিছু আছে দেশে। ওরে বাহানা রে, গণতন্ত্র নাই এখন দেশে, একনায়কতন্ত্রই দেশ চলে। সো আমিও এখন একনায়কতন্ত্রগিরি ফলাবো। খবরদার, ভালো হবে না বলছি স্যার, অধিকারের সাথে বলল পিয়াসা। স্যারের খেতাপুরি? হালকা শীতে, এই ঘোর নিশীতে আজ ডাকাত হব আমি। শীত চলে যাচ্ছে, গ্রীষ্মে ডাকাতি করে এই সময়ের মতো মজা পাওয়া যাবে না। এত ভয় কেন? তুমি না এই ডাকাতের হাতে স্বেচ্ছায় লুটপাট হতে চাও? একদমই না, ঠোঁট উল্টে বলল পিয়াসা। এমন পবিত্র মধুময় রাতে মিথ্যা বলতে নেই, জিহবা খসে পড়বে। শোনো বলে আয়মান পিয়াসার কোল থেকে মাথা সরিয়ে নিল। বালিশে মাথা রাখল, সিরিয়াস মুডে বলল, এবার তোমার শুরুতে করা প্রশ্নের অ্যান্সার শোনো। এই 2 বছর জাস্ট তোমাকে মিস করতে হতো প্রতি মুহূর্তে। অনুভবে খুব চাইতাম তোমাকে, পেতামও। তখন তোমাকে খেয়াল মতো মিশে ফেলতাম আমার মনুষ্পটের নরম গালিচায়। আর শুনতে চায় না বলে পিয়াসা আয়মানের মুখ চেপে ধরল হাতের তালু দিয়ে। আয়মান হাত সরিয়ে দিল পিয়াসার। তপ্ত শ্বাস ছেড়ে বলল, মানুষ হওয়ার সবচেয়ে বড় যন্ত্রণা হলো কাউকে কিছু বলতে চেয়েও না বলতে পারা। এই দহন ভারী ভয়ানক পিয়াসা। আচ্ছা বেশ, রাত হয়ে গেল, এসো ঘুমোয়। শাড়ি গহনা চেঞ্জ করো, নয়তো তুমি আরামে ঘুমোতে পারবে না। পিয়াসা বলে বিছানা থেকে নামতে যাচ্ছে। আয়মান বাধা দিল, নামতে হবে না বউ, বিছানার উপরই চেঞ্জ করো। পিয়াসা রাগী চোখে চাইতেই আয়মান হ্যাচকা টেনে পিয়াসাকে তার পাশে শুইয়ে দিল। আজব, কী সমস্যা আপনার? সমস্যা গুরুতর। চুপ বলছি, একদম চুপ।
আমি সব খুলে নিচ্ছি একে একে। আয়মানের পেশিশক্তির কাছে পিয়াসা হেরে গেল। ছোট্ট অবুঝ শিশুর মতো একপাশে হয়ে চুপটি করে শুয়ে রইল। আয়মান যত্ন করে পিয়াসার কানের দুলজোড়া খুলে নিল, গলা থেকে নেকলেস খুলে নিল, হাত থেকে বালাগুলো খুলে নিল, মাথা থেকে বিয়ের লাল ওড়নাটা সরিয়ে নিল, খোপা থেকে চুলের কাঁটাগুলো খুলে চুলকে পিয়াসার সারা পিঠে ছড়িয়ে দিল, চুলের ভাঁজে নাক ডুবিয়ে দিল। মনে মনে, আহ কি সোদা গন্ধ, মুখ ফেরানো দায়। আমার প্রেমিক হৃদয়ে ঝড় তুলতে এমন কেশবতীরই কেশ যথেষ্ট। চুল সরিয়ে পিয়াসার ঘাড়ে নাক মুখ ঘুষতে লাগলো। পিয়াসা কেঁপে উঠল। আয়মান টের পেল কিছু। পিয়াসার শাড়ি খুলে একপাশে রেখে দিল। কম্বলের নিচে পিয়াসাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। পিয়াসার দুই হাতের আঙুলের ভেতর নিজের দুই হাতের আঙুল ঢুকিয়ে পেরেকের মতো আটকে ফেলল। পিয়াসা আস্তে করে বলল, এমন করছেন কেন? কি করবেন? তেমন কিছুই না, জাস্ট চোরের মতো অল্প স্বল্প কিছু নেব, ডাকাতের মতো লুটপাট করব যেদিন স্বেচ্ছায় তুমি ধরা দেবে, ঠিক সেই দিন। হাত ছেড়ে দিল আয়মান। পিয়াসার কোমরে হাত দিয়ে খামচি দিয়ে ধরল। পিয়াসা কুকিয়ে উঠল। আহ, লাগছে তো। রাক্ষস নাকি আপনি? হ্যাঁ, ঠিক তাই। যা মন চাই বলো, কোনো রক্ষা নেই। প্লিজ, আমি ঘুমোবো। আপনিও ঘুমান না। আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? হারতে দেব না কভু তোমায়। তুমি আমার আরাধ্য, তুমি আমার ঘোর লাগা ভোর, তুমি আমার নেশা। তুমি ঘুমাও পিয়াসা, আমি একটু ভালো করে সুরাপান করেই ঘুমিয়ে যাব। এর অতিরিক্ত কিছুই আজ হবে না। প্রমিস কেশবতী আমার। আচ্ছা, তাই যেন হয়। পিয়াসা অবসাদগ্রস্ত শরীর এলিয়ে ঘুমিয়ে পড়ে খানিক বাদে। আয়মান নেশাতুর চোখে চোরের মতো পিয়াসাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার প্রচণ্ডভাবে মন চাইছে পিয়াসার দু পা দেখতে। গ্রামে পুকুরের পানিতে ডুবে থাকা পিয়াসার উদাম পায়ের কথা মনে হলো তার। দুষ্টু দুষ্টু মন নিয়ে বিড়াল পায়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দেখল পিয়াসা গভীর তন্দ্রায় মগ্ন হয়ে আছে। আয়মান পিয়াসার পায়ের কাছে গিয়ে অতি সন্তর্পণে কম্বল সরিয়ে নিল। লাল পেটুকোটটি হাঁটু অবধি তুলে নিল। সুবহানাল্লাহ, এত মোহনীয় হয় নারীর পদযুগল! আমি তো খুন হয়ে গেলাম। আয়মান পিয়াসার ফর্সা ধবধবে পায়ের পাতা ও আঙুলগুলোতে অজস্র চুমু খেলো। এলোমেলো করে চুমু খেতে খেতে হাঁটু অবধি ঠোঁট নিয়ে গেল। পিয়াসা নড়ে চড়ে উঠলে আয়মান তার পা ঢেকে দিয়ে সরে গেল। আয়মানের পিপাসায় গলা শুকিয়ে চৈত্রের মাঠ হয়ে গেল। টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল। গলা উঁচিয়ে ঢক ঢক করে 2 গ্লাস পানি খেয়ে নিল। বারান্দায় চলে গেল। পরপর 2টো সিগারেটের ধোঁয়া ছেড়ে নিজেকে নেশা থেকে মুক্ত করল। বেশ সময় পার হয়ে গেলে পিয়াসার পাশে এসে ঘুমিয়ে পড়ল। আলো ফোটা ভোরেই পিয়াসা জেগে গেল। দেখল আয়মান ঘুমিয়ে আছে। মিষ্টি হাসি দিয়ে নেমে গেল লাজুক লাজুক মুখে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামদানি শাড়ি পরে নিল। কারণ তার শাশুড়ি আগেই বলে দিয়েছে বিয়ের কিছুদিন পর্যন্ত যেন বাসায় শাড়ি পরে। নতুন বউ শাড়ি পরা দেখতে আকর্ষণীয় লাগে। তাছাড়া বাঙালি মেয়েদের শাড়িতেই বেশি মানায়। পিয়াসা রুম থেকে বের হয়ে গেল। শাশুড়িকে পা ধরে সালাম দিল। বিয়ে উপলক্ষে বাসায় নিকট আত্মীয় মুরব্বী যারা ছিল তাদেরও পা ধরে সালাম দিল। আলিশা সামনে এসে, গুড মর্নিং হানি, শুভ বিবাহ আনন্দময় হোক। মর্নিং কালননদি। কি বললা? আমি কালননদি? দেখলে আম্মু, তোমার পেয়ারার পুত্রবধূ দিন না গড়াতেই আমাকে বিষ নজরে দেখছে। ভালো হয়েছে দেখেছে। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আয় নাস্তা খেতে। তুমিও পটে গেলে বউয়ের তালে। এই বলে আলিশা পিয়াসাকে একপাশে টেনে নিয়ে যায়।
এই ভাবি, গোসল করেছো? চুল দেখি, খুব পেকে গেছো। কোন দুঃখে এই সাত সকালে গোসল করব আমি? দুষ্ট হাসি দিয়ে আলিশা চিবুক নেড়ে বলল পিয়াসা। আমার যে কবে বিয়ে হবে? সময় হলেই হবে, আগে পড়াশোনা কেরিয়ার দেন বিয়ে শাদী। শাশুড়ির আদেশে পিয়াসা নাস্তার ট্রে নিয়ে নিজেদের রুমে গেল। আয়মান ঘুমিয়ে আছে। পিয়াসা হাতে করে পানি এনে আয়মানের মুখে ছিটিয়ে দিল। আয়মান গড়িমসি করে জেগে গেল। পিয়াসা চোখের পাতা তুলে ইশারায় নাস্তার ট্রে দেখালো। ওয়াও, মাইন্ড ব্লোয়িং পিয়াসা, শাড়িতে তোমাকে ইন্ডিয়ান নায়িকার মতো লাগছে। পেট দেখা যাচ্ছে কেন? এত পাতলা শাড়ি বেশি সময় পরবে না, পরে পরপুরুষের লোলুপ দৃষ্টি যাবে আমার বউয়ের দিকে। পিয়াসা নাক কুঁচকে, ইস রে, পেয়েছে এক সম্পত্তি। ঠিক তাই। আয়মান উঠে ফ্রেশ হয়ে পিয়াসা সহ নাস্তা খেয়ে নিল। পিয়াসাকে নিজের হাতে খাইয়ে দিল বেশ খানিকটা নাস্তা। নিজেও খেতে চাইল পিয়াসার হাতে। পিয়াসা খেতে চাইল না, খাওয়ালো না আয়মানকে। বলল, আমার কারোর হাতে খেতে ভালো লাগে না, আবার খাওয়াতেও ভালো লাগে না। আয়মান মাইন্ড করলো শুনে চুপচাপ উঠে গেল নাস্তা খেয়ে। শুভ পড়াতে এলো বিকেলে। আলিশা অঙ্ক করছে আর মনে মনে অনুযোগের সুরে বলছে, রোবট নাকি, রসকসহীন একটা মানব, একটু দুষ্টুমি করলে কি হয়। অঙ্কের খাতার শেষে এক পৃষ্ঠায় আলিশা, স্যার আপনাকে খুব লাইক করি। শুভ রিপ্লাই দিল, তা আমি ইতিপূর্বেই জেনেছি। তাহলে আপনিও কি আমাকে? খাতটা ঠেলে দিল শুভর সামনে। আমিও লাইক করি একজনকে। তার নাম স্যার? কলাবতী তার নাম। অঙ্ক কাটাছেঁড়া করতে করতে প্রতিক্রিয়া ব্যক্ত করল শুভ। সেই মেয়ে কি সারাদিন কলা খায়? কলাবতী নাম যে? জানি না, মনে হয় খায়। অঙ্ক করো বলছি আলিশা। না, করব না। সেই কলাবতী কি আমিই স্যার? তুমি কি সারাদিন কলা খাও? চোখের কোণে হাসির আবরণ ছড়িয়ে জিজ্ঞেস করল শুভ। না তো, তেমন খায় না। তাহলে তুমি কিভাবে আমার কলাবতী হও? আলিশার মন বেজায় ভার হয়ে গেল। এভাবে খাতায় ও কলমের ভাষায় বাক্য বিনিময়ের মাধ্যমে আলিশা ও শুভর প্রণয়ের সূচনা পর্ব শুরু হওয়ার দিগন্তে এগিয়ে যেতে লাগলো। বিয়ের দ্বিতীয় রাতে আয়মান মন খারাপ করে শুয়ে আছে। তার আগে পিয়াসার মোবাইল হাতে নিল ড্রেসিং টেবিলের ওপর থেকে। নড়ে চড়ে দেখল বেশ কিছুক্ষণ। এর আগে পিয়াসার মোবাইল চেক করার মতো সিচুয়েশন হয়নি, তাই বহুবার তার ইচ্ছা হলেও বাদ দিতে হয়েছে। পিয়াসার ফেসবুক মেসেঞ্জারে ঢুকলো, দেখলো একাধিক ছেলের প্রেমের প্রপোজাল পিয়াসাকে। গান কবিতাও পেল কিছু। পিয়াসা রুমে ঢুকেই বুঝলো কোনো এক অজ্ঞাত কারণে পরিস্থিতি বেগতিক। আমাবস্যা নেমেছে কারোর মন আকাশে। কণ্ঠে মায়া ঢেলে জানতে চাইল, কোনো কারণে স্যারের মুড অফ মনে হচ্ছে? আমি কি রুমে আসতে দেরি করেছি? আয়মান তেজি গলায় বলল, যার জন্য চারিদিকে হাজারো প্রেমিক প্রেমের ডালি সাজিয়ে অপেক্ষা করে, তার আমাকে না হলেও চলবে। শুনে পিয়াসা স্তব্ধ হয়ে গেল। দু চোখ ভিজে গেল প্রবল অশ্রু বর্ষণে। হাতের উল্টো পিঠ দিয়ে দু চোখের কোণ ডলে মুছে নিল। আর্দ্র কণ্ঠে দৃঢ়তার সাথে বলল, এই হলো পুরুষ মানুষের স্বভাব। কোনো কিছু পাওয়ার আগে এক দরিয়া প্রেম, আর পেয়ে গেলে সন্দেহ, ভুল বোঝা, অনাদর শুরু হয়। আয়মান পিয়াসার মুখের দিকে চেয়ে বলল, আমি বানিয়ে কিছু বলিনি, তোমার মেসেঞ্জার দেখলাম মাত্র। পিয়াসার কলিজা ধক করে উঠল। বুঝলো অনেক ছেলের মেসেজ রয়েছে তার মেসেঞ্জারে। তা দেখে নিল আয়মান। কিন্তু পাপ না শরীরে জমেরে কিসের ভয়? বাক্যটি নিজের মনে একবার আওড়ে নিল। আয়মানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল, পাশে বসে দেখলো কোনো রিপ্লাই আছে। চোখের পাতা উল্টে জিজ্ঞেস করলো। আয়মান রুষ্ট কণ্ঠে বলল, তা থাকলে কি এতক্ষণ তুমি আস্ত দাঁড়িয়ে থাকতে পারতে?
পিয়াসা আয়মানের পাশ থেকে নিজের বালিশ নিয়ে নিল। আয়মান বালিশ টেনে ধরল। বালিশ নিচ্ছ কেন? আমি আলাদা ঘুমাবো। কোনো ভুল বোঝা মানুষের সাথে আমি ঘুমাবো না। আয়মান নিজের উপর বিরক্ত হলো বেশ। চিন্তা করল, কেন যে পিয়াসার সাথে শুরু থেকেই উল্টো কাহিনী ঘটে। চেয়েছিলাম মেসেঞ্জারের প্রসঙ্গ তুলে একটু জব্দ করতে পারলে লাভবান হব, আমাকে মানাতে আসবে, আর সেই সুযোগে সদ্ব্যবহার করে বসবো। নিজে থেকে উদার হস্তে কিছু হিরে জহরাত দান করতে বলবো আমাকে। এখন দেখি দূরেই চলে যাচ্ছে। কিসের হিরে, কিসের ডায়মন্ড! হাহ! আফসোসের তপ্ত নিঃশ্বাস ছাড়ল আয়মান। আজ বিয়ে দ্বিতীয় নিশি। বাসর তো হলোই না আমাদের। কি করে আলাদা ঘুমাবে তুমি? পিয়াসা চঞ্চনিয়ে উঠল। তাহলে আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া অহেতুক ভুল বোঝা যাবে না আমাকে। আমি একদম সহ্য করতে পারি না এইসব। ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হলে আমার কাছে আসতে হবে। পিয়াসা বালিশ ছেড়ে দিল হাত থেকে। খাটের সামনে দাঁড়িয়ে রইল। আয়মান নিজের পা দুটোকে খাট থেকে নামিয়ে দিয়ে বসল। পিয়াসাকে এক টানে নিজের কোলের ওপর বসিয়ে নিল। পাতলা শাড়ির নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিল। কোমরের দুপাশ দু হাত দিয়ে চেপে ধরল। পিয়াসার কানের লতিকে আলতো করে কামড়ে ধরল। পিয়াসা উহ করে উঠলে কামড় সরিয়ে নিল আয়মান। কণ্ঠে দুষ্টুমির ছাপ এনে বলল, এই তোমার পেট ছুঁয়ে বলছি, কান ছুঁয়ে বলছি, গলা ছুঁয়ে বলছি, তোমার রংছটা শাড়ি ছুঁয়ে বলছি, আর ভুল করেও ভুল বুঝবো না। পিয়াসা তেড়ামো সুরে, এটা কি নমুনার প্রতিজ্ঞা হলো? ভালো লাগেনি শুনতে। আয়মান পিয়াসাকে কোল থেকে সরিয়ে দিল। নিজে বসা থেকে উঠে দাঁড়ালো। পিয়াসার কাঁধে হাত দিয়ে বারান্দায় নিয়ে গেল। গ্রিলের ফাঁক দিয়ে বাইরের আকাশ দেখতে বলল আবদারের সুরে। পিয়াসা মুখ তুলে আকাশের দিকে চাইল একবার। আয়মানও চাইল একবার। আয়মান উদাসী পাখিদের ন্যায় আবেগপ্লুত কণ্ঠে বলল, এই রাতের নির্জনতার নামে শপথ করে বলছি, ওই দূর আকাশের তারাদের নামে শপথ করে বলছি, খলবল করে হেসে ওঠা নিষ্পাপ শিশুটির নামে শপথ করে বলছি, মৌন পাহাড়ের নামে শপথ করে বলছি, কোনোদিন তোমাকে আর ভুল বুঝবো না, বকাও দেব না। পিয়াসা, কতটা ভালোবেসেছি, কতটা ভালোবাসি, আর কতটা ভালোবেসে যাব জনমভর, তা শুধু আমি জানি আর আমার রব জানে। আয়মান দরদ মেশা কণ্ঠে আরও বলল, তুমি ছাড়া আমি বিচ্ছিন্ন দ্বীপের মতো, তুমি ছাড়া আমি একলা নিঃস্ব পাখির মতো, তুমি ছাড়া আমি শূন্য বিরান মরুভূমি। বলতে বলতে আয়মানের গলা ধরে এলো। পিয়াসা ঘাড় তুলে আয়মানের চোখে তাকালো। আয়মান সজল দুটি চোখে পিয়াসার দিকে চেয়ে আছে অসহায়ের মতো। আয়মানের নিবেদিত স্বরে ভালোবাসার কথাগুলো শোনার পর পিয়াসার হৃদয় পাড়ে এক শীতল স্রোত বয়ে গেল সর্পিল গতিতে। অফুরন্ত ভালো লাগায় ভরে গেল তার আকুল বিকলি করা অন্তঃখানি। এ কি, আপনার চোখে পানি কেন? বলে পিয়াসা তার শাড়ির আঁচল দিয়ে আয়মানের চোখ মুছতে দিল। আমি কি কম ভালোবাসি নাকি আপনাকে? আয়মান অভিমান নিয়ে বলল, সেটা কি আজও বুঝিয়েছ ঠিক আমারই মতো? পিয়াসা বলল, লজ্জা নারীর ভূষণ, জানেন না? আর কত ঠকাবে এভাবে আমাকে? আরও বেশি ঠকালে উড়াল দেব আকাশে। গগনে চরণ দুটি গানের মতো করে গুনগুন গাইল আয়মান। পিয়াসা নিঃশব্দে হেসে ফেলল, বলল, শুনতে ভালোই লাগছে, আরেকটা বলেন শুনি। আয়মান পিয়াসার চিবুক ধরে, না যেও না সজনী, রজনী এখনো বাকি, বলে রাত জাগা পাখি, আরও কিছু দিতে বাকি। আপনি যে এতটা রোম্যান্টিক, ওপর দিয়ে দেখলে আন্দাজ করাই যায় না। চলুন ঘুমাবো, ঠান্ডা লাগছে। দুজন ভেতরে চলে গেল, বিছানায় শুয়ে গেল। আয়মান পিয়াসাকে বলল, বুকে এসো পাখি, উষ্ণতা দিই। পিয়াসা লাজুক হেসে দিল, ওহো,
বলে আয়মান বেড সাইডের টেবিলের ড্রয়ার টেনে একটা ছোট্ট কাগজের প্যাকেট বের করে আনলো। কি এখানে? ধরো, বিকেলে এনেছি তোমার জন্য, কিন্তু তোমাকে তো পাইনি দেওয়ার জন্য। পিয়াসা চিনি গুড় আর হাসি দিয়ে, আমি বাদাম পছন্দ করি কিভাবে জানলেন? প্রেমিকের সব খবর রাখতে হয় প্রেমিকার। তুমি স্কুলে কলেজে যে মাঝে মাঝে বাদাম খেতে বন্ধুরা সহ, তা আমি দেখেছি। তখনই বুঝেছিলাম বাদাম তোমার পছন্দের। থ্যাংক ইউ স্যার। তার মানে আমার পেছনে গোয়েন্দাগিরি চলেছে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে? জি মহারানী আমার, তোমাকে যেদিন বেত দিয়ে মেরেছি তার আগে থেকেই তোমাকে আমার ভালো লাগতো। পরে তোমার বিভিন্ন সময় আচার আচরণ, ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ আমার নজর কাড়ে এবং তার ফলশ্রুতি হিসেবে আমার ভালো লাগা শানিত হয়ে একক প্রেমের রূপ নেয়। প্রণয়ের জলসাঘরে তোমাকে যে কত রূপে কত ঢঙে দেখেছি, পান করেছি তোমার আকণ্ঠ সুধা। হয়েছে, থামেন, স্মৃতিচারণ করতে হবে না, বলল পিয়াসা। পিয়াসা বিট লবণ দিয়ে কুটকুট করে বাদাম খেয়েই যাচ্ছে। শুধু নিজেই খাবে? আর কেউ নেই সামনে খাওয়ার? বলল আয়মান। ও সরি, বলে পিয়াসা নিজের ঠোঁট কামড়ে ধরল। মনে মনে, কি বেবকুব আমি, নিজেই শুধু খেয়ে যাচ্ছি, একবারও সাধলাম না। নেন, খোসা ছাড়িয়ে খান, আমি নিজে খাচ্ছি না। আমি পারবো না, খাইয়ে দাও। পিয়াসা কয়েকটা বাদামের খোসা ছাড়িয়ে বিট লবণ মিশিয়ে হাতের তালুতে রাখল। আয়মানের ঠোঁটের সামনে হাতের তালুটি তুলে ধরল। আয়মান সূক্ষ্ম চিত্তে পিয়াসার হাতটি ধরল। তালুতে থাকা সব বাদাম মাথা ঝুঁকিয়ে নিজের মুখে তুলে নিল। তালুতে লেগে থাকা বিট লবণ জিভ দিয়ে চেটে খেয়ে নিল। বাদাম খাওয়া শেষে আয়মান বালিশের নিচ থেকে একটা চুইংগাম বের করল। আবার চুইংগামও? এটা তেমন লাইক করি না। একেবারে স্বামী হয়ে উঠলেন যে। আমার এক খালার কাছে শুনেছি, আগে গ্রামের মেয়েদের বিয়ে হলে স্বামী নাকি সন্ধ্যায় ঘরে ফিরতে এটা ওটা লুকিয়ে বউয়ের জন্য আনতো। রাতে বউ বিছানায় গেলে একটা একটা করে বের করতো আর দুজন গল্প করতে করতে খেত, বলল পিয়াসা। তুমি ঠিক শুনেছ, নাও চুইংগাম খাও। ব্যানানা ও ম্যাঙ্গো ফ্লেভারের আছে, কোনটা খাবে? এখন খাবো না, এমনিতেই বাদাম বেশি খেয়ে ফেলেছি, পরে পেট ব্যথা করবে, নাকি নাকি সুরে ঢং করে বলল পিয়াসা। প্লিজ খাও বাবু, করবে না, আর করলে আমি আছি, তোমার সকল ব্যথার উপশম করবে এই বান্দা। একটা রোম্যান্স করার উদ্দেশ্য নিয়ে চুইংগাম এনেছি। পিয়াসা পিট পিট চোখে চেয়ে সেটা আবার কেমন দেখাচ্ছি বলে আয়মান ম্যাঙ্গো ফ্লেভারের চুইংগামটা প্যাকেট ছিঁড়ে উন্মুক্ত করল। পিয়াসা দুই অধরের ফাঁকে ঢুকিয়ে দিয়ে বলল, একটু মুখের ভেতর নাও প্লিজ, দেখবে কত মজা লাগছে। পিয়াসা নাক কুঁচকে অর্ধেক চুইংগাম কামড়ে নিল মুখের ভেতর। আয়মান পিয়াসার ঠোঁটের কাছে গিয়ে বের হয়ে থাকা বাকি অর্ধেক চুইংগাম নিজের ঠোঁটের ভেতর পুরে নিল। দুজনেই চুইংগাম শেষ হয়ে এলো, দুই জোড়া ঠোঁটের মিশে এক হয়ে গেল। আয়মান ঠোঁট ডুবিয়ে দিল পিয়াসার দুই ঠোঁটের ভেতর। এভাবে বেশ সময় পার হয়ে গেলে পিয়াসা ঠোঁট ছাড়িয়ে নেয়। এই প্রথম আয়মান অন্যরকম স্বর্গসুখে মেতে উঠল। পিয়াসা দুই ঠোঁটের ওপর হাত দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখে লাল রক্ত হয়ে গেছে তার তুলতুলে ঠোঁট দুটো। আয়মানের সামনে গিয়ে লাজুক কণ্ঠে দৃষ্টি অন্যদিকে দিয়ে বলল, সকালে যদি মা আর আলিশা আমাকে জিজ্ঞেস করে তোমার ঠোঁট এত লাল কেন, কি বলবো? বেশরম পুরুষ কোথাকার। যা সত্যি তাই বলিবে আপনার ছেলে আমার অধর করেছে রাঙা। অসভ্য আপনি, বলে পিয়াসা আয়মানের চুল টেনে ধরল খামচি দিয়ে। আয়মান গুড়ি গুড়ি হেসে বলল, ও বেশ আরামদায়ক তো বিষয়টা, টানো বউ, আরও টানো,
যত পারো চুল টানো। পিয়াসা মুহূর্তেই চুল টানা ছেড়ে দিয়ে কম্বলের নিচে লুকিয়ে গেল। আয়মানও কম্বল দিয়ে নিজেকে ঢেকে ফেলল। পিয়াসার মাথা টেনে নিজের বাহুর উপর শোয়ালো। পিয়াসা বিড়াল ছানার মতো আয়মানের বুকে মুখ ঘষতে লাগলো। আয়মান বলল, আচ্ছা, আমরা ফাইনাল ম্যাচ কবে খেলবো? আমি স্বেচ্ছাচারী হতে চাই না। প্রণয়ের গভীর আবেশে হারিয়ে গিয়ে উন্মাতাল সুখে ভাসতে চাই তোমার পূর্ণ সাড়া পেলেই। বলো না, কবে দেবে? পিয়াসা আয়মানের মুখ চেপে ধরল, বলল, রাত এখন গভীর, তন্দ্রা ঘোরে ডুবে যাও দুজন। আর পিটপিট করবেন না প্লিজ। আয়মান মুখে আর কিছু বলল না। পিয়াসার পিঠের ওপর হাত বুলাতে বুলাতে এক পা দিয়ে পেঁচিয়ে ধরল তাকে। নিজের বুকের সাথে লেপ্টে নিল যতটা সম্ভব। আয়মানের ভারী নিঃশ্বাসের উষ্ণতা পিয়াসার ঘাড়ে গিয়ে পড়ছে। আয়মান সমস্ত অনুভূতি তিত্তির করে দুলতে লাগলো গাছের কচি শাখার মতো। এক সময় দুজনেই ঘুমিয়ে পড়ল, অঙ্গে অঙ্গে জড়াজড়ি করে। বিকেলে শুভ পড়াতে এলো। আলিশা আজ আর কোনো কিছুই খাতায় লিখল না, মুখেও কিছু বলল না। চুপচাপ শান্ত বালিকাটি হয়ে অঙ্ক করা শেষে শুভর সামনে খাতা ঠেলে দিল। শুভ রোজকার অভ্যাসের মতো লুকোনো চোখে আলিশার লেখা খুঁজল। হঠাৎ ব্যথিত ঘটল বলে কিঞ্চিত অবাক হলো। আলিশা রোজ তার সাথে কলমের ভাষায় হৃদয়ের আদান প্রদান করত। ছোট ছোট কালোর কালি শব্দে ফুটিয়ে তুলত তার অবাক্ত প্রণয়ের পংক্তিমালা। শুভর অনিচ্ছাকৃতভাবে তা পড়তে পড়তে অভ্যাসে পরিণত হলো। এ অভ্যাস আর আলিশার গাল ভরা দুষ্টুমি এক সময়ে তার ভেতরে ভালো লাগা সঞ্চিত করল। কিন্তু আজ আলিশাকে এমন মনমরা দেখাচ্ছে, আনমনা দেখাচ্ছে, যেন শান্ত দিঘির গভীর জল। আলিশা স্বভাবে দুরন্ত, চপল হরিণের মতো, কিন্তু আজ কেমন যেন আঁধার রাতের চিরবিরহী ডাহুকির মতো দেখাচ্ছে আলিশাকে। শুভ তৃতীয় নয়নে আলিশাকে পরখ করে দেখল। আলিশা তা টের পেয়েও না পাওয়ার ভান করে রইল। শুভও কম যায় না, কিছু জিজ্ঞেস করলো না আলিশাকে। পড়ানো শেষ হলে বরাবরের মতো নাস্তা খেয়ে উঠে চলে গেল। আলিশা দাঁড় কাকের ন্যায় বসা থেকে শুভ চলে যাওয়া দেখল। শুভর নাস্তা কিছুটা রয়ে গেল। আলিশা নড়ে চড়ে রেখে দিল নাস্তা। দুধে ভেজা লাচ্ছি সেমাই রয়ে গিয়েছে, আর মিক্সড ফ্রুট স্যালাডও রয়ে গিয়েছে কিছুটা। অন্যদিন হলে শুভ খেয়ে থেকে যাওয়া নাস্তা আলিশা খেয়ে নিত চুপ করে। আজ খেলো না, যদিও এই নাস্তা খাওয়া ও আলিশার ভারী অভ্যাস হয়ে গিয়েছে। তবুও খেলো না। প্রচণ্ড আক্রোশেই ফুঁসে উঠেছে সে শুভর ওপর। রাতে আলিশার ফোনে টুং করে আওয়াজ হলো। শুভর নাম্বার থেকে মেসেজ এলো, তুমি চাইলে আমার কেশবতীকে তোমার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। ইচ্ছে আছে কলাবতীকেই বিয়ে করব। টাকা পয়সা কম খরচ হবে তাকে বিয়ে করলে, কারণ সে বেশিরভাগ সময় নাস্তা সেরে নেয় পাকা কলা দিয়ে, আর কাঁচা কলার বিভিন্ন রেসিপি দিয়ে লাঞ্চ ডিনার সেরে নেয়। আলিশা খুব করে হেসে ফেলল শুভর কলাবতীকে চিনে ফেলে। আলিশা খুব করে হেসে ফেলল শুভর কলাবতীকে চিনে ফেলায়, কিন্তু কোনো রিপ্লাই দিল না শুভ স্যারের মেসেজের। ঘুম আর এলো না তার অক্ষিকোণা জুড়ে। ফাগুনের উদাম বৃক্ষে নবপল্লীতে শাখার মতো তার হৃদয়ের প্রণয় ডালাগুলো গজাতে লাগলো রং বেরঙে ছড়িয়ে। কবে যে শুভ স্যারের সাথে চুটিয়ে প্রেম করব। স্যার এমন কেন, কেন যেন খিচ মেরে থাকে। আমি মেয়ে হয়ে আর কত বেহায়া হব। এমনিতেই স্যারের প্রেমে বেহায়া চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছি। প্রেম যে মানুষকে কত বেহায়া বানিয়ে ছাড়ে তা এখন বুঝি। পরশু আসুক স্বাধীন কাঁচকলা আমার। শুভ দীর্ঘ সময় অপেক্ষা করেও আলিশার রিপ্লাই পেল না। বুঝে নিল আলিশা হয় মেসেজ দেখেনি, নয়তো দেখেও ভুল বুঝে ফুঁসে আছে কলাবতী অন্য মেয়েকে মনে করে।
আজ শুক্রবার বিকেলে আয়মানকে ডেকে তার মা বলল, আমি আর আলিশা একটু বের হচ্ছি, তোরা থাক। কোথায় যাচ্ছ তোমরা? ফোন এলো একটু আগে, আমার চাচাতো বোন সাহেরার জামাই ব্রেন স্ট্রোক করে হাসপাতালে, তাই দেখতে যাচ্ছি। পিয়াসা পাশ থেকে বলল, মা আমিও যাব আপনাদের সাথে। তুমি নতুন বউ, হুট করে এভাবে নিয়ে যাব না আমি। থাকো তোমরা, নাস্তা কিছু বানিয়ে খেও দুজনে। আলিশা পাশ থেকে একগাল সরস হাসি হেসে বলল, তোমরা টম অ্যান্ড জেরি ডিঙ্কাচিকা করো খালি বাসায়, নয়তো ডুগডুগি খেলো। তারা মা মেয়ে চলে গেল। পিয়াসা বাসার গেট বন্ধ করে দিল। ফ্রিজ খুলে দেখলো কি আছে সন্ধ্যার নাস্তার জন্য। এরপর কিচেনে গেল। পিয়াসা আসছে না কেন রুমে, এটা ভেবে আয়মানও কিচেনে চলে গেল। রসপূর্ণ গলায় জিজ্ঞেস করলো, বাসার গেট বন্ধ করতে এত সময় লাগে? পিয়াসা কপাল ভাঁজ করে, আজব চিজ তো আপনি, বাসার গেট তো কয়েক সেকেন্ডেই লাগানো হলো, তাহলে আমার কাছে আসছো না কেন? আর তাদের সাথে তুমি যেতে চাইলে কেন আমাকে একা রেখে? বলেছি একটা কারণে, মিষ্টি হাসি দিয়ে বলল পিয়াসা। ফাঁকিবাজি, আমাকে ঠকানো, আমি বুঝি না কিছু। এখন এর ডাবল উসুল করেই ছাড়বো। ওরে বাবারে বলে পিয়াসা লুকোনো ডাইনিং টেবিলের নিচে। পিয়াসা বের হও বলছি। আচ্ছা কিছু করব না, প্রমিস। সত্যি তো? 3 সত্যি। পিয়াসা বের হয়ে এলো। বলল, কিচেনে চালের গুঁড়ো দেখলাম, তেলের পিঠে বানাতে পারি, মানে পোয়া পিঠে। অবশ্য মাটির খোল থাকলে চিতইও বানাতে পারতাম, কিন্তু এই পিঠা খেতে কুড়ানো নারকেল দরকার। নারকেল তো বাসায় নেই। আবার মধু হলেও চলতো, মধু দিয়ে এই পিঠা খেতে দারুণ লাগে। আমি এভাবে অনেক খেয়েছি নানুদের বাড়িতে ছোটবেলায়। আয়মান সাথে সাথেই বলল, এই পিয়াসা মধু আছে তো? একদম খাঁটিই আছে। আমাদের বাসায় তুমি আসার আগে আম্মুর অনেক কাশি হলো, তখন আগোরা সুপার শপ থেকে এক বয়েম কিনে এনেছি। তাহলে ডিম দিয়ে খোলা জালি বানাই, মধু দিয়ে খাবো দুজন। আয়মান কিছুক্ষণ চুপ হয়ে রইল। কিচেনে গিয়ে মধুর বয়াম ও একটি চামচ হাতে নিল। বলল, পিঠে বানাতে হবে না, অন্য লিকুইড নাস্তা খাবো। মানে বুঝলাম না, বলল পিয়াসা। আরে মধু খাবো, মধু মধু করে। এটা বেশি খাওয়া যায়, কাশি চলে আসে না? আসুক কাশি, তবুও মধু পান করব এক নিরালায়। রুমে আসো। দূর, আমি কেন যাব? আরে আসো বলছি। মধু দিয়ে মধু মধু প্রেম করব, রোম্যান্স করব। না যাব না আমি, ভয় করে। কিসের ভয়? খেয়ে ফেলবো নাকি? আমি না তোমার প্রেমিক? সেটা আগে ছিলেন, এখন তো অন্য কিছু। ওরে বলে কি সুইট হার্ট, সেটা হলে তো জোর করে সব ছিনিয়ে নিতে পারি। আয়মান পিয়াসার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। পিয়াসাকে খাটের কিনারায় বসিয়ে দিল। নিজে হাঁটু গেড়ে তার সামনে বসল। পিয়াসার 5 আঙ্গুল চুবিয়ে ধরল মধুর বয়ামের ভেতর। একে একে সব আঙ্গুল থেকে আয়মান তার মুখ পুড়ে নিয়ে চুষে চুষে মধু খেলো। পিয়াসা নুয়ে আসা কণ্ঠে, এই নাস্তা তো মন ভরে, কিন্তু পেট ভরে না। আপনি এত রোম্যান্টিক পুরুষ, সরেন বলছি, ফাজিল অসভ্য। আয়মান ঘোর লাগা চাহনিতে বলল, পেট ভরা নাস্তা বাইরে কিনতে পাওয়া যাবে, কিন্তু মন ভরা নাস্তা তো তোমার হৃদয় কোষাগারেই বহুল পরিমাণে সঞ্চিত। আচ্ছা, প্রণয়ের অতল সুখ কি শুধু আমি একাই উপভোগ করছি? আমার প্রেমিকাটা করছে না? মিথ্যা বলবে না বলছি। পিয়াসু লাজুক লাজুক চোখে অন্যদিকে চেয়ে রইল। আয়মান পিয়াসার দুগাল তার 2 হাত দিয়ে চেপে ধরল। 2 চোখের পাতায় নরম চুমু খেলো। পিয়াসা বলল, আমি এবার যাই। আমি এখানে, তুমি যাবে কোনখানে? একটু মধু খেয়ে আমার কিছু হয়নি, আরও খাবো। বয়াম তো টেবিলেই আছে, নিয়ে খান, আমার কাছে কি? শোনো, দাম্পত্যটা হলো একটা আর্ট।
প্রতিদিন তাকে নতুন করে গড়বার চাই। এটা কে বলেছে জানো? না, জানি না। এটা কবিগুরু তার শেষের কবিতা উপন্যাসে বলেছে। চমৎকার একটি রোম্যান্টিক উপন্যাস, দর্শনে মাখামাখি। তোমাকে গিফট দেব, পড়ে নিও, মজা পাবে। আচ্ছা দিয়েন। যাই। আবার যাই যাই করে। ভাবখানা এমন যেন বাঘের কাঁচায় বন্দি। যে কোনো সময় বাঘ হালুম বলে কড়মড়িয়ে খেয়ে ফেলবে। আপনি না মধু খাবেন, খাচ্ছেন না কেন? মধু খাবো বললেই তো এর উদাহরণ টানতে হলো। শৈল্পিকভাবে পরিবেশন করলে যে কোনো খাবার খেতে বেশি রুচিবোধ হয়, খাওয়াও যায় বেশি। এই বলে আয়মান পিয়াসাকে খাটের মাঝ বরাবর চিৎ করে শুইয়ে দিল। পিয়াসা হকচকিয়ে গেল, বলল, কি করবেন আমাকে? চুপ, একদম চুপ। জাস্ট ফিল করো দু চোখ বন্ধ করে। পিয়াসা চুপ হয়ে গেল। নিজের দুই হাত দুদিকে মুঠো করে ধরল লজ্জায়। আয়মান পিয়াসার পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে নিল। মনে মনে বলল, আম্মুকে ধন্যবাদ পিয়াসাকে এই কয়েকদিন বাসায় শাড়ি পরতে আদেশ দেওয়ার জন্য। পিয়াসার উদম পেটে 1 টেবিল চামচ মধু ঢেলে দিল। পিয়াসা টের পেয়ে চোখ মুখ বন্ধ রেখেই চেঁচিয়ে উঠল, আমি গোসল করেছি না, আমার পেটে আঠালো হয়ে যাবে এখন। এটা কেমন মধু মধু প্রেম, রোম্যান্স, আমার পছন্দ হচ্ছে না এটা। আয়মান কড়া গলায় বলল, এই যুবতী থামো বলছি। ইস, ন্যাকা, পছন্দ না ওনার। মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, এটা ঢের জানি আমি। উপর দিয়ে বলে না না, সরে যাও। ভেতর দিয়ে বলে আরও চাই, আরও। আমি মধু তোমার পেটে ঢালিনি, সুন্দর একটা ছোট্ট বাটিতে ঢেলেছি। উফ, আমার পরিবেশনা প্রশংসার দাবিদার। সাদা বাটির ভেতর লাল গাঢ় মধু। ছবি তুলে নিচ্ছি তোমাকে দেখানোর জন্য। আয়মান পিয়াসার উদম পেটে ছবি তুলে নিল। তারপর জিভ দিয়ে সব মধু চেটে চেটে খেলো। পিয়াসা এবার টের পেল স্বামী তার নাভিতেই ঢেলেছে মধু। আয়মানের গরম জিভের উষ্ণতায় পিয়াসা অস্থির হয়ে গেল। আয়মানের ঘন চুলগুলোতে 2 হাত দিয়ে খামচিয়ে ধরল। আয়মান পিয়াসার মুখ থেকে হাত সরিয়ে নিল। লাল হয়ে আসা 2 চোখ দিয়ে পিয়াসার চোখে চোখ রাখল। তুমি আমার এক পৃথিবী উষ্ণতা, তুমি আমার বুক ভরা সুখ, তুমি আমার অমাবস্যার রাতের জোনাকি পোকা, তুমি আমার জ্যোৎস্নার রাতের মায়াবী চাঁদ। যাও লাভলি, ছেড়ে দিলাম, আর কিছু করব না। আয়মান পিয়াসার চুল মোছা পাতলা টাওয়েলখানি বারান্দা থেকে নিয়ে আসলো। টাওয়েলের এক কোণ বেসিন থেকে ভিজিয়ে নিল। পিয়াসার পেটের চারপাশ মুছে দিল। আমার টাওয়েল ভেজালেন কেন? নিজের আকাম পরিশোধ করার জন্য অন্যের টাওয়েল ভেজানো ঠিক হয়নি। আমি এখন আপনার টাওয়েল ভিজিয়ে দিই? দাও, কোনো মানা নেই। আমার সব ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দাও নিষ্ঠুর প্রিয়তমা। পিয়াসা উঠে ওয়াশরুমে ঢুকে গেল। দেওয়ালের সাথে পিঠ ঠেসিয়ে দাঁড়িয়ে রইল। তার ঘন ঘন নিঃশ্বাস ওঠানামা করছে। ছন্দ হিল্লোল তালের ওপর নাচে, একই তালে দুলে দুলে উঠছে উইপোকার ঢিবির মতো বুকের 2টি ঢিবি। বেসামাল সুখে মরে যাচ্ছি। প্রিয় মানুষের স্পর্শ, কথা, দুষ্টুমি, রাগ, অভিমান, আবদার, জোর খাটানো, কামুক চাহনি, এত ভালো লাগে কেন? এত সুখ কেন? ও ঠিকই বলেছে, মেয়েদের বুক ফাটে, মুখ ফাটে না। উফ, অসহ্য সুখে অসুখ হয়ে যাবে মনে হয় আমার। আর পাচ্ছি না থাকতে। আয়মান মধুর বয়াম আর চামচ ধুয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিল। আজ শনিবার। শুভ পড়াতে এলো আলিশাকে। আলিশা আগের দিনের মতোই মুখ গোছ করে রইল। অঙ্কের বিষয় ছাড়া অতিরিক্ত কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করল না। শুভ মুখে জিজ্ঞেস করল, কেমন আছো? আলিশা চুপ রইল। শুভ অঙ্কের নিচে লিখল, রাতে মেসেজ পেয়েছো আমার কলাবতীকে নিয়ে লেখা? পেয়েছি স্যার। আপনার কলাবতী হোক, আপনার মধুমতি হোক, তাকে নিয়ে রাত বিরেতে আমাকে মেসেজ করবেন না। এটা লিখে আলিশা খাতা ছুঁড়ে মারার মতো ঠেলে দিল শুভর সামনে।
খাতা ছুঁড়ে মারাতে শুভ অপমান বোধ করলো, রেগে গেল। আচ্ছা দেব না, কিন্তু তোমার কাউকে ভালো লাগা ও ভালোবাসার মানে এই নয় যে তুমি তাকে অশ্রদ্ধা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করে আচরণ করবে। মনে রেখো, শ্রদ্ধার মাঝেই প্রকৃত প্রেম নিহিত। যার প্রতি যত প্রেম, তার প্রতি তত শ্রদ্ধা। এটা আমাদের দেশের বিখ্যাত এক বিজ্ঞবানের মুখ নিঃসৃত অমর বাণী। গুগল করে দেখে বলবে। শুভ একরাশ বিরক্তি নিয়ে উঠে চলে গেল। আলিশা অসমাপ্ত অঙ্ক পড়ে রয়ে গেল প্লেট ভর্তি নাস্তা। ফ্যাল ফ্যাল ভেজা আঁখিতে আলিশা শুভর যাওয়ার দিকে তাকিয়ে রইল।